ওকে, সো আজকে হচ্ছে আমরা রুই মাছের শ্বসনতন্ত্র, ঠিক আছে, এই টপিকটা থেকে শুরু করব। হ্যাঁ, সো আগে কিন্তু আমরা কোন পর্যন্ত পড়ছিলাম, এই যে একচক্রি সংবহন টংবহন এগুলো আমরা আগেই পড়ছিলাম, ঠিক আছে। এখন আমরা পড়বো হচ্ছে রুই মাছের শ্বসনতন্ত্র, ঠিক আছে। এখানে শ্বসনতন্ত্রে আমরা এই পর্যন্ত আগেই পড়ে ফেলছিলাম, তাই না? এই যে মোট 4 জোড়া ফুলকা থাকে আর হচ্ছে প্রাচীরে 5টি করে আমাদের ফুলকা ছিদ্র থাকে। ওকে, সো এগুলো আমাদের আগেই পড়ে ফেলছিলাম আমরা। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে ফুলকার গঠন। ওকে, আজকে আমরা শুরু করব হচ্ছে ফুলকার গঠন থেকে। আচ্ছা, সো ফুলকার গঠন এটা কিন্তু হচ্ছে আমাদের সিকিউতে মাঝে মধ্যে আসে। ওকে, সো ফুলকা জিনিসটা কি অ্যাকচুয়ালি? হ্যাঁ, এই যে আমাদের ফুলকা, ঠিক আছে, মাছের মাথার মধ্যে যে শ্বসন অঙ্গটা থাকে এটাই হচ্ছে ফুলকা। আচ্ছা, সো এই যে আমাদের রুই মাছের ফুলকা, ঠিক আছে। আচ্ছা, আগেই বলে দিই আজকে হচ্ছে আমরা এই রুই মাছটাও শেষ করব, প্লাস এই রুই মাছ থেকে আমাদের যে মেডিকেলের কোয়েশ্চেন আসছে, রুই মাছ থেকে বেশি একটা আসে নাই, সেই মেডিকেলের কোয়েশ্চেনগুলোও দেখব, প্লাস রুই মাছের যে সিকিউ আছে সেগুলোও সলভ করব, ঠিক আছে। অ্যান্ড আমরা যদি টাইম পাই তাহলে হাইডার যে সিকিউগুলো আছে ওগুলোও আমরা সলভ করে ফেলবো। ওকে, আচ্ছা, তাহলে দেখো ফুলকার গঠন। হ্যাঁ, রুই মাছের প্রতিটি ফুলকা আর্চ এবং ফুলকা ফিলামেন্ট নিয়ে গঠিত। আচ্ছা, ফুলকা আর্চ মানে কি? হ্যাঁ, ফুলকা আর্চ মানে হচ্ছে তোমার দেখো এইখানে যে আমাদের এই যে ফুলকা আর্চ, অর্থাৎ এইখানে একটা গোল যে অংশটা আছে এটাই হচ্ছে আমাদের ফুলকা আর্চ। ওকে, জাস্ট তোমরা এটা একটু মুখস্থ করো যে ফুলকা আর্চ এবং ফুলকা ফিলামেন্ট নিয়ে গঠিত। ফুলকা ফিলামেন্ট মানে কি? ফুলকা ফিলামেন্ট মানে হচ্ছে সুতার মতো কয়েকটা জিনিস আর কি, ঠিক আছে। ফিলামেন্ট যেখানেই পাবা, ফিলামেন্ট মানেই হচ্ছে সুতার মতো একটা গঠন। আচ্ছা, প্রতিটি ফুলকা আর্চ অস্থি নির্মিত এবং ভিতরের প্রান্ত প্রশস্ত হয়ে কাতার মতো পাট গঠন করে। একে বলা হয় হচ্ছে ফুলকা র্যাকার, ঠিক আছে। অর্থাৎ প্রতিটি ফুলকা আর্চ, ঠিক আছে, আমাদের হচ্ছে অস্থি নির্মিত এবং এটা একটা কাটার মতো পাত গঠন করে, এটাকে বলা হয় হচ্ছে ফুলকা রেকার। তাহলে ফুলকা রেকার জিনিসটা কোথায়? এই যে এখানে থাকবে হচ্ছে আমাদের ফুলকা রেকার। ওকে, সো জাস্ট এটা একটু মনে রাখো যে প্রতিটি ফুলকা আর্চ, এই যে ফুলকা আর্চগুলোই হচ্ছে আমাদের একটা কাটার মতো পাত গঠন করবে। এই যে কাটার মতো যে কাটা 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 যে পাতটা, এটাকে আমরা বলবো হচ্ছে ফুলকা রেকার। ওকে, আচ্ছা, তারপর দেখো প্রতিটি ফুলকা আর্চের উত্তল অংশে 2 সারি ফুলকা ফিলামেন্ট বা ফুলকা ল্যামেলা থাকে। 2 সারি মানে প্রতিটি ফুলকা আর্চেরই আমাদের উত্তল অংশে 2 সারি ফুলকা ফিলামেন্ট বা ফুলকা ল্যামেলা থাকবে, ঠিক আছে। অর্থাৎ ফিলামেন্ট বা ল্যামেলা একই জিনিস, ঠিক আছে। 2 সারি ফুলকা ল্যামেলা বা ফুলকা ফিলামেন্ট থাকবে। ওকে, সো আমরা যদি একটু চিত্রের মধ্যে দেখি, দেখো এই যে আমাদের ফুলকা ল্যামেলি বা ল্যামেলা। ওকে, এখানে কয় সারি আছে? এই যে এটা হচ্ছে আমাদের 1 সারি, আর এই যে এটা হচ্ছে আমাদের 2 সারি। এই যে এটা হচ্ছে 1 নম্বর সারি, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সারি। অর্থাৎ আমাদের হচ্ছে যে ফুলকা ল্যামেলি, এই যে এই স্ট্রাকচারটাই হচ্ছে আমাদের ল্যামেলি। ওকে, এটা কয়টা থাকবে? এটা হচ্ছে আমাদের 2টা থাকবে। ওকে, আচ্ছা, মানে 2 সারি থাকবে আর কি। ওকে, আচ্ছা, এই 2 সারি প্রত্যেক সারির ফিলামেন্টকে হেমিব্রাঙ্ক বা হচ্ছে ডেমিব্রাঙ্ক বা অর্ধফুলকা বলা হয়। অর্থাৎ এই যে আমাদের 2টা সারি আমরা এখানে পাইলাম, ঠিক আছে। হ্যাঁ, দেখাই আবার, এই যে আমরা এখানে একটা সারি পাইলাম, ঠিক আছে, ফুলকার, আবার এখানেও হচ্ছে আমরা একটা সারি পাইলাম। প্রত্যেক সারিকে আলাদাভাবে আমরা কি বলবো? আলাদাভাবে আমরা বলবো হচ্ছে ডেমিব্রাঙ্ক, হেমিব্রাঙ্ক বা হচ্ছে অর্ধফুলকা। অর্থাৎ আমরা যদি একটা সারিকে কল্পনা করি, ঠিক আছে, এই যে আমাদের এই একটা সারি, ওকে, এই একটা সারিকে বলবো হচ্ছে আমরা ডেমিব্রাঙ্ক বা অর্ধফুলকা বা হেমিব্রাঙ্ক যেটাই বলি। কিন্তু আমরা যখন দুইটাকে একসাথে বলবো, ওকে, এই শাড়িটার নিয়েও কথা বলবো, এই শাড়িটা আমরা হচ্ছে বিবেচনা করব, দুইটাকে একসাথে বলা হয় হচ্ছে আমাদের দেখো হলোব্রাঙ্ক। ওকে, এখানে বলা আছে প্রতিটি ফুলকা 2 সারি ফুলকা ফিলামেন্ট বহন করে, এই ফুলকাকে বলা হয় হচ্ছে হলোব্রাঙ্ক বা পূর্ণফুলকা। ওকে, এই শাড়িকে কি বলা হয়? হলোব্রাঙ্ক বা পূর্ণফুলকা। অর্থাৎ আমরা যদি 2টা শাড়িকে একত্রে বলবো হচ্ছে হলোব্রাঙ্ক বা পূর্ণফুলকা, কিন্তু আমরা একটা শাড়িকে বলবো হচ্ছে ডেমিব্রাঙ্ক, অর্ধফুলকা বা হেমিব্রাঙ্ক, ঠিক আছে। হেমি মানে কি? হেমি মানে অর্ধেক, ডেমি মানে হচ্ছে অর্ধেক, এই যে অর্ধফুলকা। অর্থাৎ আমরা যে একটা সারি, এক সারি ফুলকা ল্যামেলাকে বলবো হচ্ছে আমরা হেমিব্রাঙ্ক, হলোব্রাঙ্ক অথবা অর্ধফুলকা, আর 2টা শাড়িকে একসাথে আমরা বলবো হচ্ছে এই যে হলোব্রাঙ্ক বা পূর্ণফুলকা। ওকে, আচ্ছা, তো তাহলে আশা করি তোমাদের হলোব্রাঙ্ক কি আর হেমিব্রাঙ্ক কি, ঠিক আছে, এটা কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। ওকে, যখন আমরা 2টা শাড়ি একত্রে বলবো তখন সেটাকে আমরা বলবো হচ্ছে হলোব্রাঙ্ক, কিন্তু আমরা যখন একটা সিঙ্গেল শাড়িকে বলবো সেটা হচ্ছে আমাদের হেমিব্রাঙ্ক, ডেমিব্রাঙ্ক বা অর্ধফুলকা। অর্ধ মানে কি? অর্ধেক। ওকে, আচ্ছা, সো এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি তেমন কিছু পড়ার নাই। ওকে, সো তোমাকে যদি আসে যে ফুলকার গঠন ব্যাখ্যা করো, তাহলে আমরা এই যে গ নম্বরে যে চিত্রটা আছে এই চিত্রটা একটু আঁকবো। ওকে, আর আরেকটা জিনিস এখানে তোমাদের বাকি আছে, সেটা হচ্ছে দেখো এই যে একটু যদি আমি এটা ক্লিয়ার করে দিই, দেখো এই যে আমাদের হেমিব্রাঙ্ক, ডেমিব্রাঙ্ক বা অর্ধফুলকা 2 সারি হেমিব্রাঙ্কের মধ্যে হ্রাসপ্রাপ্ত ইন্টারসেরিব্রাল সেপ্টাম থাকে, ঠিক আছে। অর্থাৎ এই যে আমাদের 2 সারি আমাদের যে ফুলকা ল্যামিনি, যেটাকে আমরা বলতেছি ডেমিব্রাঙ্ক বা অর্ধফুলকা, এই 2টা অর্ধফুলকার মাঝখানে
ঠিক আছে, আমাদের কি থাকবে, একটা ইন্টারসেরেব্রাম সেপ্টাম থাকবে। আমি যদি কালারটা একটু চেঞ্জ করি, ওয়েট করো, হ্যাঁ। সো আমি যদি কালারটা একটু চেঞ্জ করি, নীল কালি দিয়ে দেখাই, এই যে এখানে আমাদের কি থাকবে বলো তো, একটা এখানে আমাদের একটা থাকবে হচ্ছে ইন্টারসেরেব্রাম সেপ্টাম। কোথায় থাকবে, এটা হচ্ছে আমাদের দুই সারি হেমিব্রাঙ্কের মধ্যে থাকবে। ওকে, আচ্ছা। সো এখানে যদি আমরা চিত্র দেখে এখন খেয়াল করি যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কোথায়, তাহলে এই যে অন্তঃফুলকা ব্যবধায়ক মানেই হচ্ছে ইন্টারব্রাঙ্কিয়াল সেপ্টাম। ঠিক আছে, সেপ্টামের বাংলাই হচ্ছে ব্যবধায়ক, বুঝতে পারছো? অর্থাৎ এই যে আমাদের এক সারি আর এই যে আরেকটা সারি, এই সারির মধ্যখানে দেখো আমাদের একটা ব্যবধায়ক আছে, এই যে ছোট করে, ঠিক আছে, ত্রিভুজাকৃতির। এটাকে আমরা বলবো হচ্ছে আমাদের অন্তঃফুলকা ব্যবধায়ক অথবা এই যে ইন্টারসেরেব্রাল সেপ্টাম। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমাদের কিন্তু মোটামুটি ফুলকার গঠনটা শেষ হলো। তাহলে আমরা যদি ফুলকার গঠনটাকে একটু সামারাইজ করি, তাহলে এখানে আমরা অ্যাকচুয়ালি কী কী পাবো সেটা আমরা দেখি। হ্যাঁ, ফুলকার গঠনটাকে একটু যদি সামারাইজ করি, তাহলে আমরা কী পাবো, যে প্রতিটি ফুলকাই হচ্ছে ফুলকা আর্চ এবং ফুলকা ফিলামেন্ট নিয়ে গঠিত। ঠিক আছে, ফুলকা ফিলামেন্ট মানে কি, ল্যামেলা। ওকে, আচ্ছা, একই জিনিস। আচ্ছা, তারপরে আমাদের এই যে আমাদের ফুলকা আর্চ আছে, ফুলকা আর্চ হচ্ছে আমাদের যে কাটার মতো পাত গঠন করে, সেটাকে আমরা বলবো হচ্ছে ফুলকার রেকার। ওকে, সো ফুলকার রেকারটা কোথায়, ফুলকার রেকারটা হচ্ছে আমাদের এই যে এই জায়গায় হচ্ছে ফুলকার রেকারটা থাকে। ওকে, দেন প্রতিটি ফুলকা আর্চের উত্তল অংশ দুই সারি ফুলকা ফিলামেন্ট বা ফুলকা ল্যামেলা থাকে। কয় সারি থাকবে, দুই সারি। হ্যাঁ, এই যে আমাদের এই যে আমাদের একটা সারি আর এই যে আমাদের একটা সারি, দুই সারি আমাদের ফুলকা ল্যামেলি আছে। এবং এই দুই সারি ফুলকা ল্যামেলির মাঝখানে যেটা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে আন্তঃফুলকা ব্যবধায়ক বা হচ্ছে আমাদের এই যে ইন্টারসেরেব্রাল সেপ্টাম বলবো। ঠিক আছে, আচ্ছা। তারপরে কি বলছে দেখো, যদি আমরা দুইটা শাড়িকে একত্রে আলাদা আলাদাভাবে বলি, সিঙ্গেলভাবে বললে এটাকে আমরা বলবো হচ্ছে ডেমিব্রাঙ্ক, হেমিব্রাঙ্ক বা হচ্ছে অর্ধফুলকা, এবং দুইটা শাড়িকে একত্রে আমরা বলবো হচ্ছে হলোব্রাঙ্ক বা পূর্ণফুলকা। ঠিক আছে, মোর দেন এনাফ, তোমাদের ফুলকা বিষয় এইটুক জানলেই চলবে। ঠিক আছে, তারপর আমরা পড়বো হচ্ছে রুই মাছের শ্বসন কৌশল। ওকে, এটা মাঝে মধ্যে হচ্ছে আমাদের সিকিউতে আসে, হ্যাঁ, যে রুই মাছের শ্বসন কৌশল ব্যাখ্যা করো। ঠিক আছে, সো রুই মাছের শ্বসন দুই ধাপে সম্পন্ন হয়, একটা হচ্ছে শ্বাস গ্রহণ আর একটা হচ্ছে আমাদের শ্বাস ত্যাগ। এটা আমাদের এমসিকিউর জন্য অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট মাঝে মধ্যে সিকিউতে আসে, আমরা জাস্ট একবার রিডিং করবো। কিন্তু এখানে এমসিকিউর জন্য একটা ইম্পর্টেন্ট লাইন আছে, সেটা হচ্ছে ফুলকা প্রকোষ্ঠ চোষণ পাম্প হিসাবে কাজ করে। মাঝে মধ্যে কোয়েশ্চেন আসে যে নিচের কোনটি চোষণ পাম্প হিসাবে কাজ করে, আনসার হবে হচ্ছে ফুলকা প্রকোষ্ঠ। আচ্ছা, সো শ্বসন কৌশলে আমরা জানি যে সব শ্বসন কৌশলেরই দুইটা বেসিক ধাপ থাকে, একটা হচ্ছে শ্বাস গ্রহণ আর একটা হচ্ছে আমাদের শ্বাস ত্যাগ। ওকে, সো শ্বাস গ্রহণ কীভাবে হবে আর শ্বাস ত্যাগ কীভাবে হবে, এটা হচ্ছে আমাদের জানা লাগবে। ওকে, আচ্ছা। সো দেখো, শ্বাস গ্রহণটা অ্যাকচুয়ালি কীভাবে হয় অথবা প্রশ্বাসটা অ্যাকচুয়ালি কীভাবে হয়। ঠিক আছে, সো এখানে অ্যাকচুয়ালি কী হবে দেখো, আমাদের হাইপোব্রাঙ্কিয়াল পেশি, হাইওয়েড আর্চ এবং ফুলকা আর্চের ক্রিয়ার ফলে গলবিল এবং, আচ্ছা, এত কঠিন কঠিন নাম তোমার মুখস্থ রাখার কোনো দরকার নেই, জাস্ট এটা মনে রাখো, যখন শ্বাস গ্রহণ হবে তখন গলবিল এবং মুখগহ্বরটা প্রসারণ হবে। ঠিক আছে, অর্থাৎ সে শ্বাস গ্রহণ করতেছে। ঠিক আছে, শ্বাস গ্রহণ করতেছে, তো সো তার তো গলবিল, মুখগহ্বর এগুলোতে প্রসারণ হওয়া লাগবে। মানে প্রসারণ মানে কি, এগুলো হচ্ছে একটু বড় হওয়া লাগবে, কারণ এগুলোর ভিতর থেকেই তো আমাদের মানে পানিটা হচ্ছে ভিতরে যাবে, বুঝতে পারছো? তাহলে কি হবে, শ্বাস গ্রহণের সময় গলবিল এবং মুখগহ্বরটা প্রসারিত হবে। ওকে, এটা জাস্ট হচ্ছে আমরা সিকিউর জন্য পড়তেছি, ওকে, যাতে সিকিউতে আসলে তোমরা একটু লিখতে পারো। আচ্ছা, তারপর এই সময় ফুলকা আর্চ বাইরের দিকে প্রসারিত হয়। ঠিক আছে, ফুলকা আর্চ যেটা আমরা একটু আগেই পড়লাম সেটাও হচ্ছে আমাদের প্রসারিত হবে, অর্থাৎ গলবিল, মুখগহ্বর, ফুলকা আর্চ সব কিছু কী হবে, সব কিছুই হচ্ছে প্রসারিত হবে। এবং ফুলকা আর্চটা প্রসারিত হলে কি হয়, মুখের আমাদের সম্মুখে অবস্থিত কপাটিকা খুলে যায়। কপাটিকা মানে কি, ঢাকনা আর কি। ঠিক আছে, মুখের সম্মুখে যে আমাদের কপাটিকা থাকে সেটা খুলে যায়। খুলে যাওয়ার ফলে আমাদের কি হয় দেখো, আমাদের মুখগহ্বরের আয়তন বৃদ্ধি পাবে। আমরা জানি আমাদের শ্বাস নেওয়ার সময় কিসের আয়তন বৃদ্ধি পায় বলো তো, ওই যে পেটের আয়তন বৃদ্ধি পায়, তাই না? এবং যেহেতু আমাদের মুখের কপাটিকা খুলে গেল, মানে ঢাকনাটা খুলে গেল, ফলে অক্সিজেন সমৃদ্ধ পানি বাইরে থেকে আমাদের হচ্ছে মুখছিদ্রের মধ্য দিয়ে মুখগহ্বর ও গলবিলে প্রবেশ করবে। ওকে, সো হচ্ছে এখানে আমাদের কি হলো, আমাদের হচ্ছে সব কিছু প্রসারিত হলো। তাহলে হচ্ছে মুখের কপাটিকা খুলে যাবে, কপাটিকা খুলে গেলে বা ঢাকনাটা খুলে গেলে অক্সিজেন সমৃদ্ধ যে পানিটা আছে সেটা বাইরে থেকে আমাদের ভিতরে প্রবেশ করবে। ঠিক আছে, কোথায় প্রবেশ করবে, যে মুখগহ্বর, গলবিল এইসব এলাকায় প্রবেশ করবে। আচ্ছা, এই যে পানিটা প্রবেশ করলো, পানিটাই কিন্তু হচ্ছে আমাদের, পানির ভিতরেই অক্সিজেন থাকবে। ঠিক আছে, মাছ কিন্তু শুধু অক্সিজেন গ্রহণ করতে পারে না, এরা হচ্ছে পানি গ্রহণ করে এবং পানির মধ্যেই হচ্ছে অক্সিজেন থাকে, বুঝতে পারছো? তাহলে ফুলকা প্রকোষ্ঠের ফুলকাগুলো পানি সিক্ত করে। ঠিক আছে, অর্থাৎ ফুলকা প্রকোষ্ঠের ফুলকাগুলো পানি দ্বারা ভিজে যাবে বা পানি দ্বারা সিক্ত হবে। ওকে, এ সময় কি হবে, ব্রাঙ্কিওস্টেগল পর্দা, মনে আছে ব্রাঙ্কিওস্টেগল পর্দা কিন্তু আমরা আগেও পড়ে আসছিলাম। এটা কি করবে, এটা হচ্ছে আমাদের বহিং যে ফুলকা ছিদ্র আছে সেটাকে বন্ধ করে রাখবে। ঠিক আছে, ব্রাঙ্কিওস্টেগল পর্দা আমাদের বহিং ফুলকা ছিদ্রকে বন্ধ করে রাখবে, ফলে আমাদের যে পানিটা ভিতরে ঢুকলো সেটা হচ্ছে আর বের হতে পারবে না, বুঝতে পারছো? ব্রাঙ্কিওস্টেগল পর্দা আমাদের হচ্ছে বহিং ফুলকা ছিদ্রকে বন্ধ করে রাখবে। আচ্ছা, তাহলে কি আমাদের শ্বাস গ্রহণ পদ্ধতিটা শেষ হলো। ঠিক আছে, তারপর শ্বাস ত্যাগ কীভাবে হবে, অর্থাৎ এই পানিটা কীভাবে বাইরে যাবে।
ওকে, যে পানিটা সে গ্রহণ করলো অক্সিজেন সমৃদ্ধ পানি, সেটা গ্রহণ করার পর কিছুক্ষণ পরে সেটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ হয়ে যায়। এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ পানিটা তো আমাদের বের করতে হবে, তাই না? এটাকে আমরা বলতেছি শ্বাস ত্যাগ বা নিঃশ্বাস, ঠিক আছে? সো এই পর্যায়ে কী হবে, ওইখানে আমরা কী পড়ছিলাম, সব কিছুর প্রসারণ হয়েছিল, মনে আছে? এই যে দেখো আমাদের এই যে আমরা যদি আবার মুছে দিই, তাহলে এই যে আমাদের কী হয়েছিল, এখানে হচ্ছে সব কিছুর যে প্রসারণ হয়েছিল, ঠিক আছে? তারপরে এই যে প্রসারিত হয়েছিল, তাহলে এখানে উল্টা জিনিস ঘটবে। এই পর্যায়ে মুখগহ্বর ও গলবিল সংকুচিত হবে, ঠিক আছে? সংকুচিত হওয়ার ফলে আমাদের হচ্ছে প্রকোষ্ঠের আয়তনও কমে যাবে, ঠিক আছে? আগে আমরা কি দেখছি, আয়তন বেড়ে যায়, তাহলে এখানে প্রকোষ্ঠের আয়তন কমে যাবে, ঠিক আছে? প্রকোষ্ঠের আয়তনটা যদি কমে যায় তাহলে কি হবে, আমাদের ওই যে আয়তন যেহেতু কমে যাইতেছে, তাহলে আমাদের কী হবে, একটা চাপের সৃষ্টি হবে, তাই না? আমরা জানি হচ্ছে আয়তনের সাথে চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক, ঠিক আছে? অর্থাৎ আমাদের যদি আয়তন কমে যায়, তুমি চিন্তা করো, তোমার পেটে যদি চাপ দেয় কেউ, তাহলে পেটে যদি পানি থাকে তাহলে পানিটা বের হয়ে আসে না, ওরকমই আর কি, ঠিক আছে? যে আমাদের আয়তন কমে যাবে, ফলে হচ্ছে চাপের সৃষ্টি হবে, ফলে ব্রাঙ্কিওস্টিগল পর্দাগুলো খুলে যায়, ঠিক আছে? এই যে আমরা দেখছি যে ব্রাঙ্কিওস্টিগল পর্দাগুলো আমাদের কী করে, বহিঃফুলকা ছিদ্রকে বন্ধ করে রাখে, ঠিক আছে? ফলে পানি বাইরে যেতে পারে না। কিন্তু এই জায়গায় আমাদের কী হবে, ব্রাঙ্কিওস্টিগল পর্দাগুলো খুলে যাবে, ফলে বহিঃফুলকা ছিদ্র থেকে পানি বের হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে আমাদের উপরে আমরা কি বলছিলাম, ব্রাঙ্কিওস্টিগল পর্দাগুলো আটকানো থাকে, ঠিক আছে? যে আটকানো থাকে, ফলে হচ্ছে বহিঃফুলকা ছিদ্রপথ বন্ধ থাকে। কিন্তু এই জায়গায় কী হবে, ব্রাঙ্কিওস্টিগল পর্দা খুলে যাবে, তাহলে ছিদ্রপথটা ফাঁকা হয়ে যাবে, এখান থেকে হচ্ছে পানি বের হয়ে যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের তোমার শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগের কৌশল, ওকে? আচ্ছা, সো আমরা যদি আর একটু বিষয়, এটা কিন্তু তোমাদের এমসিকিউর জন্য পড়ার কোনো দরকার নেই, জাস্ট সিকিউতে আসলে তোমরা একটু বানিয়ে বানিয়ে লিখবা, ঠিক আছে? তাহলে আমরা যদি আর একটু সামারাইজ করি, তাহলে জিনিসটা কী হবে, প্রথম আমাদের শ্বাস গ্রহণের সময় বা প্রশ্বাসের সময় গলবিল ও মুখগহ্বরের প্রসারণ হবে, ফুলকা আর্চেরও প্রসারিত হবে, তাহলে কি হবে, আমাদের হচ্ছে কপাটিকা খুলে যাবে, ঠিক আছে? কপাটিকা বা ঢাকনা খুলে যাবে, ফলে কি হবে, আমাদের আয়তন বৃদ্ধি পাবে, ফলে অক্সিজেন সমৃদ্ধ পানি ভিতরে প্রবেশ করবে, যে মুখগহ্বর এবং গলবিলের ভিতরে প্রবেশ করবে, এবং ব্রাঙ্কিওস্টিগল পর্দা আটকানো থাকে বলে আমাদের হচ্ছে বহিঃছিদ্র গুলো বন্ধ থাকে, ফলে পানি বের হতে পারে না। কিন্তু এই জায়গায় কী হবে, আমাদের শ্বাস ত্যাগে বা নিঃশ্বাসে আমাদের হচ্ছে সব কিছু আগের মতো উল্টা হবে, সংকুচিত হয়ে যাবে, আয়তন কমে যাবে, ফলে কী হবে, ব্রাঙ্কিওস্টিগল পর্দা খুলে যাবে, উল্টা, ঠিক আছে? আগে আটকে গেছিলো, এখন হচ্ছে ব্রাঙ্কিওস্টিগল পর্দাটা খুলে যাবে, ফলে কী হবে, আমাদের হচ্ছে বহিঃফুলকা ছিদ্রপথে পানি বের হয়ে যাবে, শেষ। আচ্ছা, আনুষঙ্গিক শ্বসন অঙ্গ, ঠিক আছে? সো আনুষঙ্গিক শ্বসন অঙ্গ মানে হচ্ছে আমাদের মেইন শ্বসন অঙ্গ হচ্ছে ফুলকা, মনে রাখবা। আমাদের তোমার হচ্ছে রুই মাছের অথবা যে কোনো মাছের মেইন শ্বসন অঙ্গ হচ্ছে ফুলকা। ফুলকা ছাড়াও আনুষঙ্গিক শ্বসন অঙ্গ থাকে। আনুষঙ্গিক শ্বসন অঙ্গ মানে কি, যে আরও কিছু কিছু অঙ্গ থাকবে যেগুলো হচ্ছে আমাদের শ্বসনে সাহায্য করবে, ওকে? সো কী কী আছে এরকম, দেখো, কৈশিক জালিকা সমৃদ্ধ ব্রাঙ্কিওস্টিগল পর্দা এবং পটকা, এগুলো হচ্ছে আমাদের শ্বসনে সাহায্য করবে, ঠিক আছে? ব্রাঙ্কিওস্টিগল পর্দা এবং পটকা। আচ্ছা, সো এখান থেকে আমাদের আর তেমন কিছু পড়ার দরকার নাই, হ্যাঁ? সো দেখো, প্রতিস্রোত তন্ত্র, ঠিক আছে? প্রতিস্রোত তন্ত্রটা মানে কি, ঠিক আছে? প্রতিস্রোত তন্ত্র মানে হচ্ছে আমাদের রুই মাছের ফুলকায় বিদ্যমান রক্তনালীর মধ্য দিয়ে রক্ত সর্বদা পানির স্রোতের বিপরীত দিকে প্রবাহিত হয়, ঠিক আছে? অর্থাৎ রুই মাছের ফুলকায় বিদ্যমান রক্তনালিকার মধ্য দিয়ে রক্তটা, ঠিক আছে, রক্ত হচ্ছে মানে পানি যেদিকে যাবে রক্ত যাবে তার উল্টা দিকে, ঠিক আছে? যে পানির স্রোতের বিপরীত দিকে প্রবাহিত হয়, একেই বলা হয় হচ্ছে প্রতিস্রোত তন্ত্র, ঠিক আছে? আচ্ছা, এই রক্তে সর্বোচ্চ অক্সিজেন 80% গ্রহণ করতে পারে, ঠিক আছে? জাস্ট এটুক পড়লেই হবে, ওকে? সো প্রতিস্রোত তন্ত্রটা আর কিছুই না, জাস্ট হচ্ছে আমাদের পানি প্রবাহ এবং রক্তের প্রবাহর দিক হচ্ছে বিপরীত, এটাই হচ্ছে আমাদের প্রতিস্রোত তন্ত্র, ওকে? এবং আমাদের হচ্ছে রক্তে সর্বোচ্চ অক্সিজেন থাকবে হচ্ছে 80%, ওকে? এটা জাস্ট একটু পড়ো। আচ্ছা, তারপরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে, দেখো, শ্বসনের সলিল তত্ত্ব, এটাও তোমাদেরকে একটু পড়াই দিই, এগুলো জাস্ট হচ্ছে আমরা মানে একবার রিডিং পড়তেছি জাস্ট বোঝার জন্য, অতটাই ইম্পর্টেন্ট না, ওকে? সো আমাদের কি হয়, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুলকা কী করবে, আমাদের হচ্ছে কৈশিক জালিকায় ছড়িয়ে দেবে, এই সময় শ্বাস গ্রহণকালে অক্সিজেন সমৃদ্ধ পানি কী হবে বলতো, অক্সিজেন সমৃদ্ধ পানি যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ অ্যাকচুয়ালি হয়ে যাবে, তারপর কী হবে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এবং পানি থেকে অক্সিজেন গ্রহণ করে, ওকে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত তখন বহিঃফুলকা ধমনির সাহায্যে, নট সো ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে? না পড়লেও হবে একটু ডিটেলস, হ্যাঁ, তোমার হচ্ছে এটা পুরো তুমি স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা মনে রাখার কোনো দরকার নেই, এখানে জাস্ট প্রতিস্রোত তন্ত্রটা কাকে বলে এটা একটু পড়ো, দেন হচ্ছে তোমরা সিকিউর জন্য জাস্ট শ্বসন কৌশলটা একটু পড়বা, ঠিক আছে? যে শ্বাস গ্রহণ কীভাবে হয় আর শ্বাস ত্যাগ কীভাবে হয়, ঠিক আছে? এই শ্বসনের সলিল তত্ত্ব এটা পড়ার কোনো দরকার নাই, ওকে? এমসিকিউ বা সিকিউ কোনোটার জন্যই ইম্পর্টেন্ট না, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা চলে আসি বায়ুথলি বা হচ্ছে পটকা, এটাও আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সিকিউর জন্য 5 স্টার টপিক, বায়ুথলি বা পটকা, ঠিক আছে? এই যে আমাদের বায়ুথলি বা পটকাটা আছে, বায়ুথলিকেই পটকা বলা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো
এই যে আমাদের বায়ুথলি বা পটকা আছে, ঠিক আছে, এটার গঠন ব্যাখ্যা করতে বলে, ঠিক আছে, পরীক্ষার সময় সিকিউতে কি বলবে যে বায়ুথলির গঠন ব্যাখ্যা করো। ওকে, সো তখন তুমি অ্যাকচুয়ালি এটা কীভাবে আনসার করবা। সো আগে আমরা দেখি যে বায়ুথলি কোথায় অবস্থান করে, ঠিক আছে, বায়ুথলি কোথায় অবস্থান করে। রুই মাছ সহ অধিকাংশ অস্থিময় মাছের দেহগহ্বরে বিদ্যমান পাতলা প্রাচীর বিশিষ্ট বায়ুপূর্ণ, হ্যাঁ, চকচকে সাদা বর্ণের থলির মতো একটি গঠন থাকে, সেটার নাম হচ্ছে বায়ুথলি, ঠিক আছে। তাহলে এটা বর্ণ কেমন, এটার বর্ণ হচ্ছে আমাদের চকচকে সাদা বর্ণের। ওকে, আচ্ছা, এটি মেরুদণ্ডের, এটা কোথায় থাকবে দেখো, ইম্পর্টেন্ট, মেরুদণ্ডের নিচে, ঠিক আছে, মাছের কিন্তু মেরুদণ্ড থাকে, মেরুদণ্ডের নিচে এবং পৌষ্টিক নালীর উপরে, ঠিক আছে। এই বায়ুথলিটা কোথায় থাকবে আমি চিত্রের মাধ্যমেও দেখাবো, মেরুদণ্ডের নিচে এবং পৌষ্টিক নালীর উপরে অবস্থান করবে। ওকে, সো এখানে মেরুদণ্ডটা কোথায় আমরা দেখি, এই যে আমাদের মেরুদণ্ড, সো এই যে আমাদের বায়ুথলি, তাহলে বায়ুথলিটা কোথায়, বায়ুথলিটা কিন্তু আমাদের মেরুদণ্ডের নিচে, ঠিক আছে, এই যে এটা আমাদের মেরুদণ্ড, এটা বায়ুথলি। এবং পৌষ্টিক নালী কোথায়, এই যে আমাদের পৌষ্টিক নালী, এই যে সবুজ যে অংশটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে পৌষ্টিক নালী। তাহলে পৌষ্টিক নালীর উপরে থাকবে হচ্ছে আমাদের বায়ুথলি এবং মেরুদণ্ডের নিচে থাকবে হচ্ছে আমাদের বায়ুথলি, বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে বায়ুথলির অবস্থানটা কোথায়, ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এরপরে আমরা পড়বো বায়ুথলিতে কোন গ্যাস বিদ্যমান থাকে। বিদ্যমান গ্যাসের অধিকাংশই হচ্ছে অক্সিজেন, ঠিক আছে, এবং সামান্য পরিমাণে নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইডও হচ্ছে থাকে। ওকে, সো বায়ুথলিতে কোন কোন গ্যাস থাকবে, অধিকাংশই হচ্ছে অক্সিজেন থাকবে, সামান্য পরিমাণে নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইডও থাকবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা পড়বো, দেখো এখানে চলে আসো যে রুই মাছের বায়ুথলি একটি গভীর খাস দ্বারা অসম প্রকোষ্ঠে বিভক্ত থাকে, এটা দরকার নাই। আচ্ছা, সো এখানে দেখো আমরা জানি রুই মাছে অথবা মানুষের ক্ষেত্রেও, ঠিক আছে, অন্ননালী থাকে, তাই না, অন্ননালী, অন্ননালী মানে কি আর কি, খাদ্যনালী, ঠিক আছে। সো রুই মাছের অন্ননালী ও বায়ুথলির মাঝে একটি সংযোগকারী নালী থাকে, এটাকে বলা হয় হচ্ছে নিউমেটিক নালী। অর্থাৎ আমাদের ধরো এটা একটা অন্ননালী, বুঝতে পারছো, ধরো রুই মাছের এখানে একটা অন্ননালী আছে, আমি যদি একটু এঁকে দেখাই, ধরো সাপোজ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা অন্ননালী আর এটা হচ্ছে আমাদের বায়ুথলি, ঠিক আছে। সো এই যে অন্ননালী আর বায়ুথলির মধ্যে একটা সংযোগকারী নালী থাকে, এই নালীটাকেই বলা হয় হচ্ছে আমাদের নিওমেটিক নালী, বুঝতে পারছো, এই নালীটাকে আমরা কি বলবো, নিওমেটিক নালী। সো এখানে আমরা দেখতে পাবো, দেখো চিত্রের মধ্যে, এই যে এটা হচ্ছে আমাদের অন্ননালী, বুঝতে পারছো, এই যে অন্ননালী, এবং এটা হচ্ছে আমাদের বায়ুথলি, ঠিক আছে, যে পুরাটাই হচ্ছে আমাদের বায়ুথলি। সো এই যে আমাদের অন্ননালীর সাথে বায়ুথলিকে যে সংযোগ করতেছে, এই যে এই নালীটা, এটাকে আমরা কি বলবো বলো তো, নিওমেটিক নালী, বুঝতে পারছো। তাহলে নিওমেটিক নালী কি আমরা এটা বুঝতে পারলাম, ঠিক আছে। এটার আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে ডাকটাস নিওমেটিকাস, ঠিক আছে, নিওমেটিক নালীর আরেকটা নাম আছে ডাকটাস নিওমেটিকাস। এই টার্মগুলো একটু মুখস্থ করতে হবে। ওকে, আচ্ছা, তারপর যে সকল বায়ুথলি, হ্যাঁ, নালী পথে অন্য নালীর সাথে যুক্ত থাকে, তা সে সকল বায়ুথলিকে বলা হয় ফাইসোস্টোমাস ধরনের। অর্থাৎ দেখো আমরা এখানে কিন্তু পড়ছিলাম যে আমাদের এখানে অ্যাকচুয়ালি কী বলা হচ্ছে, তোমার দেখো এখানে অ্যাকচুয়ালি বলছে যে যে সকল আর কি তোমার বায়ুথলি, ঠিক আছে, এই যে বায়ুথলি, তো এটা পুরাটা, আর এটা হচ্ছে আমাদের অন্ননালী, বুঝতে পারছো, নিওমেটিক নালী দ্বারা যুক্ত থাকবে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে ফাইসোস্টোমাস। অর্থাৎ এবং পক্ষান্তরে যে সকল বায়ুথলি অন্ননালীর সাথে যুক্ত থাকে না, তাদেরকে আমরা বলবো হচ্ছে ফাইসোক্লিটাস, ঠিক আছে, তাদেরকে আমরা কি বলবো বলতো, ফাইসোক্লিটাস ধরনের। তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারতেছি, বলতো রুই মাছের কোন ধরনের বায়ুথলি থাকবে, রুই মাছে থাকবে হচ্ছে ফাইসোস্টোমাস ধরনের। কেন, কারণ রুই মাছের তো এই যে আমাদের বলাই আছে যে বায়ুথলির সাথে আমাদের সংযোগকারী নালী নিওমেটিক নালীটা থাকে, এই জন্য আমরা এটাকে বলবো হচ্ছে ফাইসোস্টোমাস ধরনের, বুঝতে পারছো। আচ্ছা, সো দেখো সাইপ্রিনের জাতীয় মাছ, ধরো হচ্ছে রুই, কাতলা, পুঁটি, এগুলার হচ্ছে আমাদের কোন ধরনের বায়ুথলি থাকে, যে ফাইসোস্টোমাস ধরনের বায়ুথলি থাকে। কেন, কারণ ফাইসোস্টোমাস কাকে বলে, যে সকল বায়ুথলি নালীপথে এই যে এখানে আমরা পড়ছি যে হচ্ছে যে সকল বায়ুথলি নালী পথে অন্য নালীর সাথে যুক্ত থাকে, সেগুলোকে বলা হয় ফাইসোস্টোমাস। যেহেতু এই যে রুই মাছের, এটা হচ্ছে রুই মাছের বায়ুথলি, যে আমাদের বায়ুথলি অন্য নালীর সাথে নিওমেটিক নালী দ্বারা যুক্ত, এই জন্য রুই মাছে কোন ধরনের বায়ুথলি থাকে, রুই মাছে থাকে হচ্ছে ফাইসোস্টোমাস ধরনের বায়ুথলি। ওকে, আচ্ছা, তারপরে আমরা পড়বো, দেখো এগুলো তেমন একটা পড়ার দরকার নাই। দেখো বায়ুথলির উভয় প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীরে একটা হচ্ছে লাল বর্ণের গ্যাস গ্রন্থি থাকে, ঠিক আছে, অর্থাৎ বায়ুথলির উভয় প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীরে আমাদের একটা কি থাকবে বলো তো, লাল বর্ণের গ্যাস গ্রন্থি থাকবে, ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, তারপর আমরা আরেকটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে রুই মাছের বায়ুথলির কতগুলো ক্ষুদ্র অস্থি দ্বারা অন্তঃকর্ণের সাথে যুক্ত থাকে। ওকে, রুই মাছের বায়ুথলিতে কতগুলো ক্ষুদ্র অস্থি দ্বারা অন্তঃকর্ণ মানে ভিতরের কর্ণের সাথে যুক্ত থাকবে, এটাকে আমরা বলবো হচ্ছে ভেবেরিয়ান ওসিকল। বিজ্ঞানীর নাম পড়ার দরকার নাই, মানে এই মানে হচ্ছে তোমার হাড্ডিটাকে বা এই হাড়টাকে বা অস্থিটাকে কি বলা হয়, এটা জাস্ট একটু পড়ো, ঠিক আছে, যে রুই মাছের বায়ুথলি কতগুলো ক্ষুদ্র অস্থি দ্বারা কার সাথে যুক্ত থাকবে, অন্তঃকর্ণের সাথে যুক্ত থাকবে। এই ক্ষুদ্র অস্থিগুলোকে কি বলা হইতেছে, এইসব অস্থিকে বলা হইতেছে আমাদের ভেবেরিয়ান ওসিকল। ওকে, আচ্ছা, এই টার্মগুলো কিন্তু তোমাকে একটু মুখস্থ করতে হবে, আমি জাস্ট বুঝাই দিতেছি যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কী। ওকে, তারপর আমরা পড়বো হচ্ছে, দেখো
এই যে আমাদের বায়ুথলি আছে, এই বায়ুথলি হচ্ছে আমাদের ভারসাম্য রক্ষায় কাজ করে। আচ্ছা, বায়ুথলির কাজটা আমরা পড়বো এখনই, ঠিক আছে। সো বায়ুথলির গঠনটা কিন্তু আমাদের মোটামুটি শেষ। এটা কিন্তু আমাদের সিকিউর জন্য একটা 5 স্টার টপিক, অনেক ইম্পর্টেন্ট। সো বায়ুথলির গঠনটা আমি আবার একটু সামারাইজ করে দিচ্ছি, যে হচ্ছে তোমার এটা যদি পরীক্ষার সময় আসে তাহলে তুমি অ্যাকচুয়ালি কীভাবে লিখবা, ওকে। আচ্ছা, সো দেখো বায়ুথলির গঠন, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি বলবো, প্রথমে বললাম এটা হচ্ছে এক ধরনের বায়ুপূর্ণ চকচকে সাদা বর্ণের থলি, ওকে। এটা কোথায় থাকবে, এটা থাকবে হচ্ছে মেরুদণ্ডের নিচে এবং পৌষ্টিক নালীর উপরে অবস্থান করবে, ওকে। এবং এটাতে কোন গ্যাস থাকবে, অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস এটার মধ্যে সমৃদ্ধ থাকবে, ওকে। তারপর রুই মাছের আমরা একটা পড়লাম যে হচ্ছে নিওমেটিক নালী, ঠিক আছে। সো নিওমেটিক নালী জিনিসটা কি, যে নালী অন্য নালীর সাথে আমাদের বায়ুথলির সংযোগ স্থাপন করবে সেটাকে আমরা বলবো হচ্ছে নিওমেটিক নালী, ওকে। সো যাদের এই নিওমেটিক নালীটা থাকবে অথবা হচ্ছে অন্য নালীর সাথে বায়ুথলিটা যুক্ত থাকবে তাদেরকে বলি হচ্ছে আমরা ফাইসোস্টোমাস ধরনের, আর যাদের যুক্ত থাকে না তাদেরকে আমরা বলি হচ্ছে ফাইসোক্লিটাস ধরনের। তাহলে রুই মাছ হচ্ছে আমাদের এই যে ফাইসোক্লিটাস ধরনের বায়ুথলি থাকবে রুই মাছে, ওকে। আচ্ছা, তারপরে আমরা কি বললাম যে বায়ুথলির অন্তঃপ্রাচীরে আমরা একটা লাল বর্ণের গ্যাস গ্রন্থি পাবো, ওকে। জাস্ট হচ্ছে এইটুকু পড়লেই হবে। তারপর আমরা কি পাইলাম যে রুই মাছের বায়ুথলি কতগুলো ক্ষুদ্র অস্থি দ্বারা অন্তঃকরণের সাথে যুক্ত থাকে, এইসব ক্ষুদ্র অস্থিকে বলা হয় হচ্ছে ভেবেরিয়ান ওসিকল, ওকে। সো এইটুকু আমাদের পারলেই হবে, ঠিক আছে। তাহলে রুই মাছের যদি আমাদের বায়ুথলির গঠন আসে তাহলে কিন্তু আমরা এই চিত্রটাও অবশ্যই আঁকবো, ঠিক আছে। যখন সিকিউতে বলবে যে বায়ুথলির গঠন বর্ণনা করো, ওকে, তখন হচ্ছে আমরা সিকিউর জন্য কিন্তু এই চিত্রটাও আঁকবো, ঠিক আছে। তাহলে এখানে কি এটা এটা মানে এটা হচ্ছে আমাদের বায়ুথলি, এই পুরাটাই হচ্ছে আমাদের বায়ুথলি। এটা দুইটা প্রকোষ্ঠ থাকে, ঠিক আছে। এই যে আমাদের এটা সম্মুখ প্রকোষ্ঠ, এই যে এটাকে বলবো হচ্ছে আমরা সম্মুখ প্রকোষ্ঠ, আর পিছনের যে বড় প্রকোষ্ঠটা আছে এটাকে বলবো হচ্ছে আমরা পশ্চাৎ প্রকোষ্ঠ, ওকে। এবং এখানে একটা নালী থাকবে, এই নালীটিকে আমরা কি বলবো, নিওমেটিক নালী, যেটা কার সাথে যুক্ত থাকবে, অন্য নালীর সাথে যুক্ত থাকবে, ঠিক আছে। জাস্ট এই চিত্রটা একদম সহজ, তাই না। সো সিকিউতে যদি আসে তাহলে হচ্ছে আমরা এই চিত্রটা এঁকে দিব, ওকে। আচ্ছা, সো এরপরে আমরা বলবো হচ্ছে বায়ুথলির কাজ, ঠিক আছে। বায়ুথলির কাজটা কি, এটাও কিন্তু আমাদের সিকিউতে আসে। সো বায়ুথলির কাজটা আমরা শুধু হচ্ছে তোমার হেডলাইনগুলো পড়বো। এটা বায়ুথলি কি করে, আমাদের প্লবতা রক্ষা করে, ঠিক আছে। প্লবতা রক্ষাকারী অঙ্গ হিসাবে কাজ করে, ঠিক আছে। যে প্লবতা রক্ষাকারী অঙ্গ হিসাবে কাজ করে, এটি কি করে, এটা হচ্ছে দেহের আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করে, ওকে। আচ্ছা, তারপর অভিযোজন ক্ষম ভাসাল, অর্থাৎ বায়ুথলি মাছের ভাসাল অঙ্গ হিসাবে কাজ করে, ঠিক আছে। অর্থাৎ মাছকে ভেসে থাকতে সাহায্য করে, বুঝতে পারছো। বায়ুথলি মাছকে ভেসে থাকতে সাহায্য করবে এবং সক্রিয়ভাবে সাঁতার কাটতে সহায়তা করে, ওকে। আচ্ছা, তারপরে আমরা পাবো হচ্ছে শ্বসন। আমরা এখন কি পড়তেছি বলো তো, বায়ুথলির কাজ পড়তেছি, তাই না। সো বায়ুথলি অক্সিজেনের আধার হিসাবে কাজ করে, ঠিক আছে। অর্থাৎ আমরা জানি বায়ুথলির মধ্যেই কিন্তু অক্সিজেনটা থাকে, ঠিক আছে। মানুষেরও কিন্তু বায়ুথলি থাকে, তাই না, ঠিক আছে। সেই বায়ুথলির মধ্যে কিন্তু অক্সিজেন থাকে, ওকে। অ্যালোভিওলাই যেটা আমরা বলি আর কি, ফুসফুসে থাকে, ঠিক আছে। সো এটা তাহলে কি শ্বসন মানে রুই মাছের যে বায়ুথলি সেটা হচ্ছে শ্বসনেও সহায়তা করে। তারপর প্রতিধ্বনি সৃষ্টি, রুই মাছের বায়ুথলি পানিতে উৎপন্ন শব্দের প্রতিধ্বনি সৃষ্টি করতে পারে, ঠিক আছে। যা ভেবেরিয়ান ওসিকল দিয়ে অন্তঃকরণে যায়। আমরা জানি ভেবেরিয়ান ওসিকলটি এক ধরনের ক্ষুদ্র অস্থি যা অন্তঃকরণের সাথে সংযুক্ত থাকে, ফলে মাছ শব্দ শুনতে পায়। অর্থাৎ বায়ুথলি হচ্ছে আমাদের প্রতিধ্বনি সৃষ্টিতেও সহায়তা করবে এবং মাছের শব্দ শোনাতেও হচ্ছে সহায়তা করবে, ওকে। তারপর শব্দ উৎপাদন, এটা তো আমরা পড়লাম যে বায়ুথলি শব্দ উৎপাদনেও সহায়তা করে, এটুকু পড়লেই হবে, আর বেশি কিছু দরকার নেই, ঠিক আছে। তারপর চাপ নিয়ন্ত্রণ, ওকে। বায়ুথলি হচ্ছে আমাদের চাপের সাম্যাবস্থা বজায় রাখতে সাহায্য করবে, ঠিক আছে। জাস্ট এইটুকু আমরা হেডলাইনগুলো পড়বো আর জাস্ট এক লাইন করে আমরা বর্ণনাটা পড়বো, ওকে। মাঝে মধ্যে আসে যে বায়ুথলির কাজ বর্ণনা করো, সো যাতে বায়ুথলির কাজ আসলে আমরা পারি, ওকে। এবং এটা কিন্তু আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউতে এখানে কীভাবে বলে যে নিচের কোনটি বায়ুথলির কাজ নয়, ঠিক আছে। সো এখান থেকে অপশন দিয়ে দেবে, ওকে। আচ্ছা, সো তাহলে আমাদের বায়ুথলিটাও মোটামুটি চলে গেল। এরপর আমাদের আর তেমন কিছুই নাই, হ্যাঁ। দেখো রুই মাছের প্রযোজন ও জীবন বৃত্তান্ত, ঠিক আছে। রুই মাছের প্রযোজন ও জীবন বৃত্তান্ত, হ্যাঁ। সো এখান থেকেও অ্যাকচুয়ালি তোমাদের তেমন কিছুই পড়ার দরকার নেই, হ্যাঁ। নট সো ইম্পর্টেন্ট। দেখো প্রযোজন তন্ত্র, ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট না। যৌন পরিপক্কতা, হ্যাঁ, যৌন পরিপক্কতা এটা চাইলে স্কিপ করতে পারো, ঠিক আছে। নট সো ইম্পর্টেন্ট, এমসিকিউ বা সিকিউর জন্য ইম্পর্টেন্ট না, ঠিক আছে। সো দেখো জুন জুলাই মাসের দিকে আমাদের হচ্ছে রুই মাছ যৌনজনন হয় বা প্রজননের জন্য তৈরি হয়, এটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। মেডিকেল অ্যাডমিশনে আসছিল যে জুন জুলাই মাসের দিকে আমাদের তোমার হচ্ছে যে রুই মাছ আছে সেই রুই মাছের যৌন প্রজনন ঘটবে, ওকে। তারপর হচ্ছে প্রজনন ঋতু, ঠিক আছে। প্রজনন ঋতু কোনটা, বর্ষাকাল বা জুন জুলাই মাস, এটা তো বললাম, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট ঋতুগুলো, মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। মেডিকেল অ্যাডমিশন টেস্ট।
তারপর প্রযোজন স্থান দরকার নাই, অভিপ্রায়ন তেমন একটা দরকার নাই। সো এদের অভিপ্রায়ন কোন ধরনের এটা একটু পড়বে। এটার অভিপ্রায়ন হচ্ছে প্রোটামোড্রোমাস ধরনের, ঠিক আছে। এটার অভিপ্রায়ন হচ্ছে আমাদের প্রোটামোড্রোমাস ধরনের। ওকে, এমসিকিউর জন্য জাস্ট একটু পড়ে রাখো, কি কেন কিছু বোঝার দরকার নাই। এদের অভিপ্রায়ন কোন ধরনের, প্রোটামোড্রোমাস ধরনের। ওকে, আচ্ছা। সো তারপর এগুলো নট সো ইম্পর্টেন্ট, জাস্ট এখানে যে দাগানো লাইনগুলো আছে সেগুলো একবার রিডিং পড়তে পারো। দেখো এমসিকিউ বা সিকিউর জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না। ওকে, সো আমাদের কাজে হচ্ছে কোনটা ইম্পর্টেন্ট না, কোন সিকিউ তোমার হচ্ছে কোন টপিক থেকে পরীক্ষার সময় সিকিউ আসে, কোন টপিক থেকে পরীক্ষার সময় এমসিকিউ আসে, এগুলো জাস্ট তোমাকে একটু বুঝিয়ে দেওয়া, বুঝতে পারছো। সো আমরা কিন্তু টেস্ট পেপার অ্যানালাইসিস করি এই জন্যই। দেখো এগুলোর উপরে কিন্তু সিকিউ লেখা নাই, কিন্তু আমাদের প্রত্যেকটা টপিক যেখান থেকে সিকিউ আসে ওটার উপরে কিন্তু এই যেভাবে সিকিউ লেখা ছিল, ঠিক আছে। সো আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি যে তোমাদেরকে পড়াটা একটু গুছিয়ে দিতে, ঠিক আছে, যেন তোমরা অ্যাকচুয়ালি ধরতে পারো যে কোন জিনিসটা তোমাকে পড়তে হবে, কোন জিনিসটা তোমাকে স্কিপ করতে হবে, ঠিক আছে, কোন জিনিসটা তোমার মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, কোন জিনিসটা এইচএসসির এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোন টপিকটা হচ্ছে তোমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। সো দেখো, ডিম ছাড়া শুক্রাণু নিঃসরণের প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে স্পনিং, ঠিক আছে। ডিম ছাড়া শুক্রাণু নিঃসরণের প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে স্পনিং। স্পনিং কাকে বলে, অর্থাৎ ডিম ছাড়াই শুক্রাণু যে প্রক্রিয়ায় নিঃসরিত হয়, জাস্ট একটু মুখস্থ করে রাখো, ঠিক আছে, তাকে বলা হয় স্পনিং। এবং রুই মাছের ডিম উৎপাদনের ক্ষমতাকে বলা হয় ফিকান্ডিটি। ওকে, জাস্ট এমসিকিউর জন্য একটু রিডিং পড়ে রাখো এগুলো। ওকে, আচ্ছা, জাস্ট মুখস্থ করতে হবে। দেন এখান থেকে আমাদের আর কিছু দরকার নেই। ক্লিভেজের ফলে সৃষ্ট প্রতিটি কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার। আচ্ছা, সো আমরা জানি যে প্রতিটি কোষই হচ্ছে ক্লিভেজ হয়। ক্লিভেজ কি তোমরা আগের অধ্যায়ে পড়ে আসছো, বিভাজন। ক্লিভেজ মানে হচ্ছে বিভাজন। হ্যাঁ, ক্লিভেজের ফলে আমাদের যে প্রতিটি কোষ সৃষ্টি হয় একে বলা হয় হচ্ছে ব্লাস্টোমিয়ার। জাস্ট হচ্ছে এমসিকিউর জন্য পড়ো, কেন পরীক্ষার সময় এরকম আসবে যে ক্লিভেজের ফলে সৃষ্ট প্রতিটি কোষকে কি বলা হয়, ব্লাস্টোমিয়ার, মৌলুলা, ব্লাস্টুলা, এই ধরনের আর কি বলবে। সো ব্লাস্টোমিয়ার যাতে পারো পরীক্ষার সময়। ওকে, নট সো ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর এখান থেকে আর তেমন কিছুই ইম্পর্টেন্ট না, চাইলে স্কিপ করতে পারো। হ্যাঁ, এখান থেকে আর আমাদের তেমন কিছুই পড়ার নেই। ওকে, সো তাহলে আমাদের চ্যাপ্টারটা মোটামুটি শেষ হলো। তারপর দেখো একদম লাস্টে আছে রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ, অর্থাৎ আমরা এটাকে সংরক্ষণ কীভাবে করবো এই পার্টটা একটু রিডিং পড়বা, বুঝতে পারছো, কীভাবে সংরক্ষণ করবো। দেখো অনেক কিছু বলা আছে আর কি, ঠিক আছে, যে আমাদের মৌসুমী অভিশ্রায়ন, বিশেষ জৈব বৈচিত্র্য সংরক্ষণ, এগুলো তুমি জাস্ট একবার রিডিং পড়বা, ঠিক আছে। মাঝে মধ্যে সিকিউতে আসে, এগুলো জাস্ট একবার রিডিং পড়লে যে রুই মাছ কীভাবে সংরক্ষণ করবে, এগুলো হচ্ছে অনেক লিম টপিক। ওকে, সো রুই মাছের সংরক্ষণের জন্য কয়েকটি পদক্ষেপ কী করতে হবে, প্রজনন ক্ষেত্রে সংরক্ষণ করতে হবে, মাছ আহরণ বন্ধ করতে হবে, ঠিক আছে, এগুলো জাস্ট একবার রিডিং পড়বা। সো এইখান থেকে আমাদের যে সিকিউটা আসে সেই সিকিউ হচ্ছে তোমাকে আমি এখন যে টেস্ট পেপার থেকে সিকিউ সলভ করবো সেখান থেকে আমরা জিনিসটা পড়বো। এখানে একটু শর্টভাবে দেওয়া আছে, ঠিক আছে, যে কীভাবে আমরা রুই মাছ সংরক্ষণ করতে পারবো এই জিনিসটা আমাদের এখানে একটু বড় করে দেওয়া আছে, কিন্তু গাইডে একটু ছোট করে দেওয়া আছে, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা একটু গাইড থেকে পড়বো। ওকে, সো আমাদের দেখো এই চ্যাপ্টারটাও কিন্তু শেষ, ঠিক আছে, এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ইন্ড হয়ে গেল। এখানেও কিন্তু আমাদের আর তেমন কিছুই নাই। সো এরপরে আমরা হচ্ছে মেডিকেলের কোয়েশ্চেনগুলো একটু সলভ করি, ঠিক আছে। দেখি এখান থেকে আমাদের মেডিকেলে কোন ধরনের কোয়েশ্চেনগুলো আসছে। ওকে, আচ্ছা, দেখো এই যে রুই মাছ থেকে আমাদের তেমন একটা মেডিকেলের কোয়েশ্চেন আসে না, 5-6টার মতো আসে। ওকে, সো আমরা একটু দেখি যে দেখো এই যে রুই মাছের আমাদের 1 নম্বর মেডিকেল, এটাও হচ্ছে তোমাদেরকে আমি দিয়ে দেবো, ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো। যে রুই মাছ কোন ধমনী রুই মাছের বক্ষ পাখনায় রক্ত সরবরাহ করে, এটা কিন্তু আমরা পড়ছিলাম, তাই না, যে বক্ষ পাখনায় রক্ত সরবরাহ করে। যারা তোমরা আমার আগের ক্লাস করছো যে বক্ষ তার মানে কি সাবক্লাভিয়ান ধমনী, তাহলে এটা আমাদের আনসার হবে হচ্ছে সাবক্লাভিয়ান ধমনী, ঠিক আছে। তারপর 2 নাম্বার, রুই মাছের হৃৎপিণ্ডকে কী নামে অবহিত করা হয়। সো আমরা জানি যে রুই মাছের হৃৎপিণ্ডের নাম হচ্ছে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। সো আমাদের আনসার হবে হচ্ছে শিরা হৃৎপিণ্ড। কেন, কারণ এটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এটাও কিন্তু আমাদের বইয়ের মধ্যে সরাসরি আছে, তাই না। তারপর রুই মাছে বলছে যে স্ত্রী রুই মাছ ডিম পাড়ে কখন, ঠিক আছে, এই যে জুন আগস্ট মাসে আর কি, ঠিক আছে, জুন আগস্ট মাসে। ওকে, জুন জুলাই বা জুন আগস্ট একই কথা অনেকটা, ঠিক আছে, জুন আগস্ট মাসে। আচ্ছা, তারপর রুই মাছের আঁশের বৃদ্ধি কোন সময় হয়, ঠিক আছে, রুই মাছের আঁশের বৃদ্ধি কোন সময় হয়, সরি, এটার আনসার হবে হচ্ছে আমাদের বসন্তকালে, ঠিক আছে, রুই মাছের আঁশের বৃদ্ধি হবে হচ্ছে আমাদের বসন্তকালে। ওকে, আচ্ছা, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রুই মাছ বাঁচতে পারে না, ঠিক আছে, এটা হবে হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু সরাসরি আমাদের বইয়ে দেওয়া আছে, বই থেকেই কিন্তু আমরা পড়ছি, তাই না। তোমরা যারা আগের ক্লাসটা করছো তারা কিন্তু এটা পারবা যে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রুই মাছ বাঁচতে পারে না। কোন নিম্নে উল্লেখিত কোন মাছের সাইক্লয়েড আইস পাওয়া যায় না, ঠিক আছে, এটা কী হবে, আমরা জানি কার্প জাতীয় মাছে পাওয়া যায়, রুইয়ে পাওয়া যায়, সেমনও কার্প জাতীয় মাছ, তাহলে আমাদের আনসার হবে হচ্ছে ইলিশে হচ্ছে আমরা সাইক্লয়েড জাতীয় আঁশ পাবো না। ওকে, আচ্ছা, তো তাহলে হচ্ছে আমাদের মোটামুটি এই কোশ্চেনগুলোই ছিল আর কি, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা মেডিকেলের কোশ্চেনগুলো সলভ করে ফেললাম, ঠিক আছে। তারপর এখন আমরা একটু সিকিউর টপিকে যাই, ঠিক আছে, যে সিকিউতে অ্যাকচুয়ালি এখান থেকে কী আসে। হ্যাঁ, সিকিউর টপিকটা দেখি পাই কিনা।
হ্যাঁ সিকিউর টপিক এই যে পাইছি। সো দেখো এই যে আমাদের রুই মাছ, সো এই যে রুই মাছে আমাদের সিকিউ, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এইচএসসি সিকিউ সলভ করবো, ঠিক আছে। সো আমাদের এখন হচ্ছে আমরা এইচএসসি সিকিউ সলভ করবো, ঠিক আছে, রুই মাছের এইচএসসি সিকিউ। ঠিক আছে, তোমরা যদি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো তাহলে কিন্তু তোমার এইচএসসি আর মেডিকেলের কোশ্চেন, মেডিকেলের প্রিপারেশন সুন্দরভাবে হয়ে যাবে, ঠিক আছে। তুমি যে অন্য কোনো জায়গাতেই দেখবে না যে এভাবে হচ্ছে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারের পরে সেখান থেকে মেডিকেলে কোন ধরনের কোয়েশ্চেন আসছে, ঠিক আছে, এইচএসসিতে কোন ধরনের সৃজনশীল আসছে, এইচএসসি সৃজনশীলগুলো সলভ করা, এগুলো কিন্তু হচ্ছে তেমন কোনো জায়গাতেই করায় না। ওকে, তোমরা হচ্ছে আমরা রেকর্ড ক্লাসগুলো দিব, তোমরা জাস্ট যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে পারো, এবং আমাদের যে পরীক্ষাগুলো হবে প্রত্যেক সপ্তাহে একটা করে, এই সপ্তাহেও কিন্তু আমাদের পরীক্ষা আছে, সেটা হচ্ছে রুই মাছ এবং হাইডার উপরে। হ্যাঁ, সো শুক্রবার পরীক্ষাটা হবে। তোমরা যদি রেগুলার আমাদের ক্লাসগুলো করো, এক্সাম দাও, তাহলে হচ্ছে তোমার আমাদের এইচএসসি এবং হচ্ছে মেডিকেলের জন্য এইটুকু এশিওর করতে পারি যে বায়োলজির জন্য তোমার অ্যাটলিস্ট কোথাও বাঁচতে হবে না, ঠিক আছে। বায়োলজি তোমাদের একদম 100% প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সো আমাদের উপর এইটুকু ভরসা তোমরা রাখতেই পারো। আচ্ছা, সো দেখো এখানে আমাদের কি বলছে যে নিচে চিত্রের দিকে লক্ষ্য করো, আমি জাস্ট গ ঘগুলাকে একটু পড়াবো, ঠিক আছে। আমি জাস্ট গ ঘ বা হচ্ছে 3 বা 4 নাম্বার যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো একটু পড়াবো, আর ক খ যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তোমরা একটু এই পিডিএফটা তো আমি তোমাদেরকে দিয়ে দিব। সো এই পিডিএফটা দেখে একটু মুখস্থ করে নিও, ঠিক আছে, যে ক খগুলো তোমরা একটু মুখস্থ করে নিও। ওকে, কারণ ক খ তো আমাদের মুখস্থ করার জিনিস, তাই না। আমি জাস্ট গ ঘগুলো তোমাদেরকে একটু সলভ করে দিতেছি। আচ্ছা, সো উদ্দীপকের অঙ্গাণুটির অবস্থান এবং গঠন বর্ণনা করো, গ নম্বরে বসছে। সো দেখো উদ্দীপকের অঙ্গাণুটির অবস্থান এবং গঠন, তাহলে এটা আমরা কি বুঝতেছি বলো তো, এটার সাথে কি তুমি কোনো মিল পাও? ঠিক আছে, কিছু একটা জানি, এটা কিন্তু আমাদের বায়ুথলি, তাই না। একটু আগে আমরা দেখে আসলাম, এটা হচ্ছে আমাদের বায়ুথলি, তাই না। একটু আগে কিন্তু আমরা এরকম একটা চিত্র দেখে আসছি। হ্যাঁ, আমরা যদি হচ্ছে আবার আগের চিত্রটায় যাই, কোথায় দেখে আসলাম, আচ্ছা এই যে, ঠিক আছে, একটু আগেই কিন্তু হচ্ছে আমরা বায়োথলির চিত্রটা পড়ে আসছে, ঠিক আছে। এই যে আমাদের বায়োথলির চিত্র অথবা যে কালারফুল চিত্রটা আমরা পড়ছি, এই যে এটা হচ্ছে আমাদের বায়োথলির চিত্র। সো আমরা কিন্তু এখন দেখলেই বুঝতে পারবো, তাই না, যে আমাদের বায়োথলির চিত্র কোনটা। হ্যাঁ, সো হচ্ছে আমি আবার সিকিউতে যাচ্ছি। এই তো, আচ্ছা, সো উদ্দীপকের অঙ্গাণুটির অবস্থান ও গঠন বর্ণনা করো, অর্থাৎ বায়োথলির অবস্থান ও গঠন বর্ণনা করতে বলছে। সো বায়োথলি কোথায় থাকে এটা কিন্তু তোমরা জানো, মনে আছে কোথায় থাকে। এটা হচ্ছে আমাদের ওই যে তোমার হচ্ছে এগুলো কিন্তু আমি আলাদাভাবে পড়াবো না, জাস্ট তোমাদেরকে আমি হচ্ছে ধরাই দেবো যে কোশ্চেনগুলো কোথায় আসে, বই থেকে কোথায় দিয়ে পড়তে হবে। অবস্থান যে মেরুদণ্ডের নিচে পৌষ্টিক নালীর উপরে, এটা কিন্তু আমরা একটু আগেই পড়ে আসলাম, তাই না। এবং গঠন, গঠন বলে কি, আমরা হচ্ছে বায়োথলির যে গঠনটা পড়ে আসছি সেই গঠনটাই আমরা বর্ণনা করবো একদম বই থেকে, ঠিক আছে। আমরা হচ্ছে ডাইরেক্ট বই থেকেই হচ্ছে বায়োথলির গঠনটা ব্যাখ্যা পড়বো আর কি, ঠিক আছে। এই যে বায়োথলির গঠন আমরা এখানে যে টপিকটা পড়ছি না, এই যে এখান থেকে যে নিউমেটিক নালিটালি, এই যে এখান থেকে হচ্ছে বইয়ের থেকে হচ্ছে আমরা বায়োথলির গঠনটা পড়বো। ওকে, আচ্ছা, তাহলে তারপর কি বলছে, ঘ নম্বরে উদ্দীপকে উল্লিখিত অঙ্গাণুটি বিশেষত্ব বিশ্লেষণ করো, অর্থাৎ বায়োথলির বিশেষত্ব বিশ্লেষণ করতে বলছে। তাহলে কি বায়োথলির যে গুরুত্বটা বা বায়োথলির যে কাজ আছে আমরা সেটা বর্ণনা করবো, বুঝতে পারছো। অর্থাৎ দেখো এই যে বায়োথলির কাজ আছে, যে বায়োথলির যে কাজটা আছে, হ্যাঁ, এই যে প্লবতা রক্ষা করা, হ্যাঁ, যে এইখানে কিন্তু আমাদের সিকিউ লেখা ছিল, তাই না। তার মানে আমরা বই দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো কোনটা আমাদের এমসিকিউ টপিক আর কোনটা সিকিউ টপিক। তো দেখো বায়োথলির কাজ, এখানে কিন্তু আমাদের এই কাজগুলোই জাস্ট আমরা লিখে দেবো, তাহলে এটার বিশেষত্ব আমাদের বিশ্লেষিত হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের একটা সিকিউ সলভ হয়ে গেল। দেখো ওগুলাই লিখছে যে প্লবতা রক্ষা, হ্যাঁ, এই যে এখানে দেখো এই যে প্লবতা রক্ষা, অভিযোজন ভাষার শ্বসন অঙ্গ হিসেবে কাজ করে, শ্রবণ অঙ্গ হিসেবে কাজ করে, শব্দ তৈরি অঙ্গ হিসেবে কাজ করে, চাপ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। জাস্ট আমরা এটা বই থেকে পড়বো। ওকে, তারপর পরের কোশ্চেনটা আমরা দেখি, এখানে বলছে যে চিত্রে ওয়াই এর প্রাণীটির হৃৎপিণ্ডের গঠন বর্ণনা করো। তো ওয়াই আমরা বুঝতেছি যে রক্ত হৃৎপিণ্ডে যাবে, ভেন্ট্রাল অ্যাওর্টা ফুলকা দেখি আমরা বুঝতেছি যে এটা হচ্ছে আমাদের মাছ, তাই না। তাহলে ওয়াই এর প্রাণীটির গঠন, হৃৎপিণ্ডের গঠন, তাহলে ওয়াই প্রাণীটা কোনটা, ওয়াই প্রাণীটা হচ্ছে আমাদের রুই মাছ, বুঝতে পারছো। যেহেতু এখানে ফুলকা আছে, ফুলকা দেখে বুঝতে পারতেছি যে এটা রুই মাছ। ওকে, সো এটা রুই মাছের হৃৎপিণ্ডের গঠন ব্যাখ্যা করতে বলছে, ঠিক আছে, রুই মাছের হৃৎপিণ্ডের গঠন। তাহলে এটাও তো আমরা বইয়ে পড়ে আসছিলাম, তাই না, যে রুই মাছের হৃৎপিণ্ডের গঠনটা কোথায় থাকে অ্যাকচুয়ালি, ঠিক আছে। সো রুই মাছের হৃৎপিণ্ডের গঠনটা কিন্তু আমরা গত ক্লাসে পড়ছিলাম। ওকে, সো রুই মাছের হৃৎপিণ্ডের গঠনটা কোথায়, আবার তোমাদের একটু মনে করাই দিই আমি। এই যে এটা হচ্ছে আমাদের এই যে রুই মাছের হৃৎপিণ্ড, ঠিক আছে, যে রুই মাছের হৃৎপিণ্ড, এই যে আমরা গঠন পড়ছিলাম, এখানে 4টা অংশ থাকে, সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল এবং হচ্ছে বালবাস আর্টারিওলাস। হ্যাঁ, এই 4টা দিয়েই আমরা জাস্ট বর্ণটা লিখবো, আর এই যে আমাদের এই ছবিটা আছে এই ছবিটা আমরা আঁকবো, ঠিক আছে, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। দেখছো একটা জিনিস খেয়াল করো যে আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা কোয়েশ্চেন গাইড থেকে দেখিয়ে দেন হচ্ছে আনসারটা কিন্তু আমি বই থেকে পড়তে বলতেছি, ঠিক আছে। অর্থাৎ তুমি যখন মানে মেইন আনসারটা কিন্তু তোমার বই থেকেই পড়া হয়ে যাবে। দেখো এখানে কিন্তু আমাদের সিকিউ লেখা ছিল, দেখছো, এটাই হচ্ছে আমাদের কোষের বিশেষত্ব, যে তুমি যখন কোনো একটা টপিক দেখবা তখনই
তখনই বুঝতে পারবা যে ওটা অ্যাকচুয়ালি আমাদের কীভাবে পড়া লাগবে, ওটা আমাদের এমসিকিউর জন্য পড়া লাগবে নাকি সিকিউর জন্য পড়া লাগবে। ওকে, সো এখানে আমাদের সিকিউ লেখা আছে, ঠিক আছে। সো আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই প্রবলেমগুলো ফেস করছি। আমরা যখন হচ্ছে আর কি মানে তোমাদের ফেজে ছিলাম, এইচএসসি ছিলাম, তখন অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমাদেরকে কেউ পড়াইতো না, ঠিক আছে। আমরা কি করতাম, আমরা হচ্ছে তোমার ওই যে নতুন পুরাতন বইয়ের দোকান থেকে একটা হচ্ছে পুরাতন টেস্ট পেপার কিনে আনছিলাম, পুরাতন টেস্ট পেপার কিনে অনেক কষ্ট করে, হ্যাঁ, যে হচ্ছে কোন টপিক আসে কোথা থেকে, এগুলো হচ্ছে আমরা বইয়ের মধ্যে এরকম সিকিউ লিখে রাখতাম আর কি। হ্যাঁ, তারপর যখন আমরা বইটা পড়তাম তখনই আমরা আর কি বুঝতে পারতাম যে কোনটা এমসিকিউ টপিক, কোনটা সিকিউ টপিক, কোনটা মুখস্থ করতে হবে, এইসব আর কি। হ্যাঁ, কিন্তু এটা আমাদের কোথাও আলাদাভাবে পড়াইতো না। ওকে, সো এই জন্যই হচ্ছে আমরা যেহেতু এই জিনিসটা ফেস করে আসছি, কোন জিনিসটা দরকার সেটা আমরা জানি, ঠিক আছে। সো এই জন্যই কিন্তু আমরা সব অ্যানালাইসিস করে তোমাদের যে পিডিএফ দিই, সেই পিডিএফের মধ্যে সব কিছু আমরা লিখে দিই। ওকে, তোমাদের জাস্ট এই জিনিসগুলোকে একটু ইউজ করতে হবে, ঠিক আছে। তোমাদেরকে জাস্ট এই জিনিসগুলো একটু ইউজ করতে হবে, ঠিক আছে। ইউজ করলে তুমি নিজেই লাভবান হবা। ওকে, আচ্ছা, তারপরে তাহলে আমরা হৃৎপিণ্ডের গঠনও দেখে ফেললাম। ওকে, তারপর আমরা দেখি, আচ্ছা, সো তারপর কি বলছে দেখো, উদ্দীপকের এক্স এবং ওয়াই এর রক্ত সংবহনের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো। সো এক্স জিনিসটা কি, এক্স জিনিসটা হচ্ছে আমাদের ঘাসফড়িং, ঠিক আছে। ঘাসফড়িংটা যেহেতু তোমাদের এখনও পড়াই নাই, নেক্সট আমরা ঘাসফড়িং শুরু করবো। সো এটা আমি আপাতত একটু স্কিপ করতেছি, ঠিক আছে, যে ঘাসফড়িং আর ঈশ্বর হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য। ওকে, আচ্ছা, সো দেখো এই যে এখানে হৃৎপিণ্ডের গঠন দিছে, ওই একই জিনিস দিছে আর কি, ঠিক আছে, যে সাইনাস ভেনাস অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল বারবাস আর্টেরিওলাস। ওকে, চাইলে এখানে হৃৎপিণ্ডের কপাটিকাগুলোও লিখতে পারো, হৃৎপিণ্ডের কপাটিকাগুলোও কিন্তু হচ্ছে আমরা বই থেকে পড়ছি, তাই না। আচ্ছা, সো তারপর আমাদের পরের সৃজনশীলে যে এখানে চলে আসো। হ্যাঁ, এই যে পরের সৃজনশীলে কী বলছে দেখো, উদ্দীপকে উল্লিখিত সংবহনটির প্রথম ধারাটি সচিত্র ব্যাখ্যা করো। অর্থাৎ প্রথম ধারা কোনটা, এই যে প্রথম ধারা। এখানে কি বলছে, ক থেকে আমাদের কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুলকায় যাচ্ছে, এই যে ফুলকা, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কিসের মাধ্যমে ফুলকায় যায়? আমরা জানি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের মাধ্যমে ফুলকায় যায়, ঠিক আছে। তাহলে এখানে আমাদের হচ্ছে প্রথম ধারাটির সচিত্র ব্যাখ্যা, অর্থাৎ এখানে হৃৎপিণ্ডের মাধ্যমে কীভাবে রক্ত সঞ্চালন হয়, ঠিক আছে, হৃৎপিণ্ডের মাধ্যমে কীভাবে রক্ত সঞ্চালন হয় সেটা ব্যাখ্যা করতে বলছে, ঠিক আছে। যে হৃৎপিণ্ডের মাধ্যমে কীভাবে রক্তটা সঞ্চালিত হবে সেটা আমাদের ব্যাখ্যা করতে বলছে। ওকে, আচ্ছা, সো হৃৎপিণ্ডের মাধ্যমে কীভাবে আমাদের রক্ত সংবহন হবে সেটা কিন্তু আমরা শিখে ফেলছি, তাই না। সো আমরা কিন্তু জানি যে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্তটা হচ্ছে ফুলকা যাবে। আমরা যদি আবার বই থেকে দেখাই, হ্যাঁ, সো হচ্ছে আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে রিলেট করে পড়াবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তুমি সিকিউ পারবাই পরীক্ষার সময়, ঠিক আছে, তোমার কোনো চিন্তা নেই। ওকে, এই যে দেখো রক্তের গতিপথ, এটা কিন্তু আমাদের হৃৎপিণ্ডের গঠনের জন্য ছিল, তাই না। যেটা পড়াইছিলাম রক্তের গতিপথ, দেখো সাইনাস ভেনাসাস থেকে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে বারবাস আর্টেরিওলাস, এটা কোথায় যাবে, ফুলকায় যাবে। অর্থাৎ আমাদেরকে ওইখানে যেই ধাপটা দেখাইছিল, এই যে এখানে যেই ধাপটা দেখাইছিল, হ্যাঁ, এই যে আবার আনতেছি আমি, ওয়েট করো। হ্যাঁ, এই যে ধাপটা দেখাইছিল, এই যে দেখছো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় গেল, ফুলকায় আসলো। সো এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন। সো হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন তো আমরা ওইটাই লিখবো, ঠিক আছে। এই যে এখান থেকে আমরা হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনটা জাস্ট হচ্ছে আমরা এই যে এটাই ব্যাখ্যা করবো আর কি, ঠিক আছে, যে গতিপথ কোথা থেকে কোথায় যায় আর কি, ঠিক আছে। এটা জাস্ট আমরা বাংলা কথায় ব্যাখ্যা করে দেবো, ঠিক আছে। এই যে এই ফ্লো চার্টটা দিয়ে আমরা ব্যাখ্যা করবো। ওকে, তারপর আমাদের কি বলছে দেখো, উদ্দীপকে উল্লিখিত প্রাণীটির আচ্ছা, ঘ নম্বরে কী বলছে দেখো, উদ্দীপকে উল্লিখিত প্রাণীটির সংবহনের ধারা দ্বিচক্রীয় প্রকৃতির নয়, বিশ্লেষণ করো। দ্বিচক্রীয় প্রকৃতির নয় অর্থাৎ কি, এটা হচ্ছে আমাদের এক চক্রীয় প্রকৃতি, ঠিক আছে। এটা আমাদের কেমন, এটা হচ্ছে আমাদের এক চক্রীয়, ঠিক আছে। এটা আমাদের কেমন হবে বলো তো, এক চক্রীয় পদ্ধতি হবে, ঠিক আছে। সো এক চক্রীয় পদ্ধতি কোনটা, এই যে আমাদের এখানে চিত্র দিচ্ছে দেখো, এক চক্রীয় পদ্ধতি কিন্তু আমরা শিখে আসছি, তাই না। যে এক চক্রীয় পদ্ধতি আসলে আমরা কোন জিনিসটা বর্ণনা করবো, আমি তোমাদেরকে বই থেকে দেখে আনি, ঠিক আছে। এক চক্রীয় পদ্ধতি বললে আমরা হচ্ছে ওয়েট করো, এই যে একচক্রী সংবহন, এই জিনিসটাকে আমরা জাস্ট ব্যাখ্যা করবো, ঠিক আছে। যদি আমাদেরকে বলে যে একচক্রী রক্ত সংবহন ব্যাখ্যা করো, বা হচ্ছে দ্বিচক্রী নয় মানে তো একচক্রী, সেটা আমরা বলবো যে সাইনাস ভেনাসাস থেকে অ্যাট্রিয়ামে যায়। এটা কিন্তু তোমাদের আমি পড়াইছিলাম, তাই না। অ্যাট্রিয়াম থেকে যে সিকিউ লিখা আছে এখানে, সে ভেন্ট্রিকল থেকে বারবাস আর্টেরিওলাস থেকে ভেন্ট্রাল অ্যাওর্টা হয়ে আমাদের কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় আসবে, ফুলকায় আসবে। ফুলকা থেকে কোথায় যাবে, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এখান থেকে আসবে দেহের অঙ্গসমূহ হয়ে, তারপর শিরাতন্ত্র হয়ে ডাক্টাস কোভেরির মাধ্যমে সাইনাস ভেনাসাসে যাবে। এই পুরা চিত্রটা কিন্তু তোমাদেরকে হচ্ছে আমি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছি রুই মাছের 1 নাম্বার ক্লাসে। যারা রুই মাছের 1 নাম্বার ক্লাসটা দেখো নাই, তারা একটু সুন্দরভাবে দেখে আসো। ওকে, সো আমরা জাস্ট একচক্রী সংবহন এভাবে দেবো, এই মানে এই লেখচিত্রটা আঁকার পরে আমরা হচ্ছে জাস্ট এই লেখচিত্রটাকে বর্ণনা করে দেবো, বুঝতে পারছো। তাহলেই হচ্ছে আমাদের এটার আনসার হয়ে যাবে। আচ্ছা, এখানে যা লিখুক, ঠিক আছে, এখানে একটু প্যাঁচায় গোচায় লিখছে, দেখো এখানে আমাদের কোনো ধরনের সুন্দরভাবে লিখে নাই, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের সুন্দরভাবে আনসারটা দেয় নেই, ঠিক আছে। আমরা সুন্দরভাবে আনসারটা কীভাবে লিখবো, আমরা হচ্ছে বইয়ের জাস্ট তোমার ওই যে তো ওই লেখচিত্রটা দেওয়া আছে একচক্রী সংবহন, হ্যাঁ, বইয়ের যে লেখচিত্র দেওয়া আছে আমাদের একচক্রী সংবহন, এই একচক্রী সংবহনটাই হচ্ছে আমরা বারবার বলতেছি যে এইটাই আমরা জাস্ট হচ্ছে লেখচিত্রটা আঁকবো। লেখচিত্র আঁকার পরে এটাকেই জাস্ট আমরা একটু বাংলা কথায় বর্ণনা করে দেবো, বুঝতে পারছো।
আচ্ছা, সো এরপরে আমরা চলে আসছি, দেখো কি বলছে ঘ নাম্বারে। আচ্ছা, পরের কোশ্চেনে যাই, ঘ নম্বর তো শেষ। আচ্ছা, পরের কোশ্চেন, ঠিক আছে, বলছে হচ্ছে উদ্দীপকের বি অঙ্গের গঠন ব্যাখ্যা করো। বি অঙ্গের গঠন মানে কি বায়ু ধরে রাখে, ঠিক আছে, যে বায়ু ধরে রাখে। বায়ুথলি কোনটা? বায়ুথলি। তো বায়ুথলি গঠন তো আমরা পারবো। সো এটা এই যে সেই বায়ুথলি গঠন, দেখো সেই বায়ুথলি গঠন আমরা আবার পড়তেছি না, তাই না, এটা হচ্ছে আমরা বই থেকে পড়বো। তারপর মাছ এবং মানুষের ক্ষেত্রে উদ্দীপকের এ অঙ্গের ভিন্নতা বিশ্লেষণ করো। এ অঙ্গ কোনটা দেখি? পাম্প যন্ত্র। তাহলে মানুষের ক্ষেত্রে পাম্প যন্ত্র হচ্ছে আমাদের কি বলতো? হৃৎপিণ্ড, ঠিক আছে। আর হচ্ছে তোমার রুই মাছের কোনটা? রুই মাছের হচ্ছে আমাদের রুই মাছের হৃৎপিণ্ড আর মানুষের হৃৎপিণ্ড, ঠিক আছে। অর্থাৎ মাছ এবং মানুষের ক্ষেত্রে উদ্দীপকের এই অঙ্গের ভিন্নতা, ঠিক আছে, অর্থাৎ রক্ত যে পাম্প করে, রুই মাছের হৃৎপিণ্ড এবং মানুষের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য। ওকে, এটাও কিন্তু আমরা খুব সুন্দরভাবে গত ক্লাসে পড়ছিলাম, ঠিক আছে। আমি যদি তোমাদেরকে এই ছকটা দেখাই, রুই মাছের হৃৎপিণ্ড এবং হচ্ছে মানুষের হৃৎপিণ্ডের মধ্যে, দেখো এই যে রুই মাছের হৃৎপিণ্ড এবং হচ্ছে মানুষের হৃৎপিণ্ড, এই যে রুই মাছের হৃৎপিণ্ড আর মানুষের হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের মধ্যে আমরা পার্থক্যটা কিন্তু গত ক্লাসে পড়ছিলাম, তাই না। সো এইখান থেকে আমরা জাস্ট লিখবো, এখান থেকে আমরা 3 আর 4 নাম্বার পয়েন্টে স্কিপ করছিলাম। এই 3 আর 4 নাম্বার পয়েন্ট আমরা রক্ত শিখার পরে শিখে ফেলবো, কিন্তু বাকি 5টা পয়েন্ট কিন্তু আমরা পারি, তাই না। এই যে দেখো এখানে আমাদের সিকিউ লেখা আছে। সো এটাই কিন্তু আমাদের কোর্সের বিশেষত্ব, যে আমাদের প্রত্যেকটা টপিক যেগুলো হচ্ছে সিকিউতে আসে সেগুলো কিন্তু আমাদের পয়েন্ট আউট করা থাকে। ওকে, তোমাকে জাস্ট এটা একটু ব্যবহার করতে জানতে হবে। তারপর দেখো আবার ওই একই কথা বলছে যে উদ্দীপকের উল্লেখিত বিশেষ অঙ্গটির গঠন ব্যাখ্যা করো। বিশেষ অঙ্গটির গঠন কি আমরা দেখি? প্রাণী ভারসাম্য রক্ষা করে এবং শ্বসনে ভূমিকা রাখে। এটা দেখি আমরা বুঝতে পারছি এটা অবশ্যই বায়ুথলিই হবে, যে বায়ুথলি, ঠিক আছে। এটার গঠন বর্ণনা করতে বলছে, পারবো, ঠিক আছে। তারপর কি বলছে? উদ্দীপকের শেষ উক্তিটি বিশ্লেষণ করো। উদ্দীপকের শেষ উক্তিটি বিশ্লেষণ করতে বলছে, ঠিক আছে। উদ্দীপকের শেষ উক্তিটি বিশ্লেষণ করতে বলছে, ঠিক আছে। অর্থাৎ উদ্দীপকের শেষ উক্তিটি কোনটা? দেখো তোমাদের রক্ত সংবহন পদ্ধতি অপেক্ষা ভিন্নতর, ঠিক আছে। এছাড়া প্রাণীর রক্ত সংবহন পদ্ধতি, তোমাদের রক্ত সংবহন, তোমাদের মানে কি আমাদের, আমাদের মানে কি মানুষ, আবার সেই একই কথা, রুই মাছের রক্ত সংবহন এবং মানুষের রক্ত সংবহনের মধ্যে পার্থক্য, ঠিক আছে, সেই একই সিকিউ আবার আসছে, তাই না। সো এটা আমরা পারবো নিঃসন্দেহে। আচ্ছা, তারপর আমাদের বলতে হচ্ছে দেখো উদ্দীপকের থলিটির চিত্র। থলি মানে কি? বায়ুথলি বোঝা যাইতেছে, ঠিক আছে। আমাদের আর পড়ার দরকার নেই, ঠিক আছে, উদ্দীপকও পড়ার দরকার নেই, বায়ুথলি গঠন বর্ণনা করতে বলছে। আর বলতে হচ্ছে যে উদ্দীপকের প্রাণীটির যথাযথ সংরক্ষণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখা যায়, এই যে, ঠিক আছে, আমরা কীভাবে হচ্ছে রুই মাছের যথাযথ সংরক্ষণ করবো। ওকে, সো এই জিনিসটাই যে ঘ নম্বরে যে আনসার, এটা আমি সাজেস্ট করবো তোমরা একটু গাইড থেকেই পড়ো। ওকে, সব কিছু আমি বই থেকে দেখাই, বাট যেটা একটু গাইড থেকে লাগবে, গাইড একটু শর্টকাটভাবে দেওয়া আছে, যে প্রজনন ক্ষেত্র সংরক্ষণ, মাছ ধরা বন্ধ, বাজার নিয়ন্ত্রণ, নদীর নাব্যতা বৃদ্ধি, জনসচেতনতা সৃষ্টি, মৎস্য আইন, হালদা নদী সংরক্ষণ, ঠিক আছে, এগুলো একটু সুন্দরভাবে দেওয়া আছে। তো রুই মাছ আমরা কীভাবে সংরক্ষণ করবো, কীভাবে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হবো, এটা জাস্ট একটু গাইড দিয়ে পড়বা। ওকে, আচ্ছা, বইও আছে, বই একটু বড় করে দেওয়া আছে। অর্থনীতিতে অবদান কীভাবে রাখে? বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, শৌখিন দ্রব্য হিসাবে রাখা যায় মাছের কাটা, ঠিক আছে, রুই মাছের আইস গুঁড়া বিক্রি করে পোল্ট্রি খাবার, এগুলো জাস্ট তোমরা একবার রিডিং পড়লেই বুঝবা, ঠিক আছে। কর্মসংস্থানের যোগান হয়, এগুলো জাস্ট বানায় লিখছে, ঠিক আছে। তো তোমরা তো বানাই লিখাতে এক্সপার্ট, তাই না, যে রুই মাছের 14 গোষ্ঠী উদ্ধার করে দেবা, কীভাবে হচ্ছে রুই মাছ আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখে, ঠিক আছে। আচ্ছা, সো একটু বানাই এগুলো লিখে দিচ্ছে, ঠিক আছে। সো তোমাদের কিন্তু একটু ক্রিয়েটিভ হইতে হবে, ঠিক আছে। রুই মাছ কী হবে, আমরা কিন্তু সব কিছু মুখস্থ করে পারবো না, তাই না, আমাদের জাস্ট কিছু কিছু একটু বানাই টানাও লিখতে হবে। ওকে, আচ্ছা, সো তারপর আমাদের কী বলছে দেখো, উদ্দীপকের অঙ্গটি সচিত্র গঠন বর্ণনা করো। আবার সেই গঠন মানে আমাদের কি বলছে দেখো, উদ্দীপকের অঙ্গটির গঠন, ঠিক আছে। কোন অঙ্গ বলছে আমরা একটু দেখি, যে কমনি রুই মাছ ব্যবচ্ছেদের সময় কানকোয়া দ্বারা ঢাকা চিরুনির দাঁতের ন্যায় বিশেষ এক ধরনের অঙ্গ দেখতে পাই, সেটার সর্বটিকে নিয়োগে। আচ্ছা, সো হচ্ছে প্রাণীটি জলজ শ্বসন সম্পন্ন করে, ঠিক আছে। আমরা জানি যে শুধুমাত্র আমাদের যদি বলে যে জলজ শ্বসন সম্পন্ন করে, তাহলে সেটা কোনটা হবে? সেটা হবে হচ্ছে রুই মাছের ফুলকা, ঠিক আছে, রুই মাছের ফুলকা। আমরা জানি কানকোয়া মানে কি, কানকোয়া মানে হচ্ছে আর কি কানকো, ঠিক আছে, কানকোয়া মানে কি কানকো। আমরা জানি কানকো আমাদের কি, কানকো আমাদের হচ্ছে ফুলকাকে ঢেকে রাখে, তাই না। কানকো কিন্তু আমাদের ফুলকাকে ঢেকে রাখে এবং এটা হচ্ছে আমাদের জলজ শ্বসনে সাহায্য করে, ঠিক আছে। সো এটাও কিন্তু আমরা পড়ছিলাম, তাই না, কানকোদে হচ্ছে আমাদের ফুলকা প্রকোষ্ঠকে ঢেকে রাখে। ওকে, এটা হচ্ছে আমরা দেখো এই যে এখানে পড়ছিলাম, এই যে, ঠিক আছে, যে বড় পাতলা কানকো, আর কানকো একই জিনিস, যে কানকো আমাদের কী করবে, যে ফুলকা প্রকোষ্ঠকে ঢেকে রাখবে হচ্ছে কানকো, ঠিক আছে। এটা আর কি বলছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে আমাদের তোমার কিসের গঠন ব্যাখ্যা করতে বলছে, আমাদের ব্যাখ্যা করতে বলছে হচ্ছে তোমার ফুলকা, ঠিক আছে, ফুলকার গঠন ব্যাখ্যা করতে বলছে। তো ফুলকার গঠন এই যে আমরা খুব সুন্দরভাবে এটা শিখছি, তাই না। এই যে এটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে শিখছি, তাই না, যে হচ্ছে যে ফুলকা সূত্র, ফুলকা লামিনা, অন্তর্বাহী, ফুলকা ব্যবধায়ক, ফুলকার গঠনটা কিন্তু আমরা বইয়ে খুব সুন্দরভাবে শিখছি, জাস্ট ওইখান থেকে আমরা ব্যাখ্যা করবো, বুঝতে পারছো কোনখান থেকে, আমি যদি তোমাদের আবার দেখে আনি। হ্যাঁ, সো হচ্ছে ফুলকার গঠন, যেটা এই যে ফুলকার গঠন, এই গঠনটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে পড়ছি এখান থেকে, যে এখানে কিন্তু আমাদের সিকিউ লেখা ছিল, ঠিক আছে, সিকিউ, এই যে ফুলকার গঠন, এবং এই চিত্রটা তোমাদেরকে আমি আঁকতে বলছিলাম, ঠিক আছে। তাহলে ফুলকার গঠন আমরা পারবো। তাহলে আমরা কি দেখে বুঝলাম এটা ফুলকা? এটা হচ্ছে আমাদের কানকোয়া দ্বারা ঢাকা থাকবে, ঠিক আছে, এই যে কানকোয়া বা কানকো দ্বারা ঢাকা থাকবে এবং এটা হচ্ছে আমাদের জলজ সম্পন্ন করবে। ওকে, আচ্ছা,
তারপর আমাদের কি বলছে দেখো, উদ্দীপকের শেষ অঙ্গটি বিশ্লেষণ করো, অর্থাৎ এই অঙ্গটি দ্বারা প্রাণী জলশ্বসন সম্পন্ন করে, অর্থাৎ ফুলকা দ্বারা প্রাণী জলশ্বসন সম্পন্ন করে। ওকে, সো এই যে আমাদের প্রাণী কীভাবে জলশ্বসন সম্পন্ন করে ফুলকা দ্বারা, এই জিনিসটাই হচ্ছে আমাদের রুই মাছের শ্বসন সম্পন্ন করে, নিচে তা বিশ্লেষণ করা হলো। ঠিক আছে, সো রুই মাছের শ্বসনটা অ্যাকচুয়ালি কীভাবে হয় সেটা ব্যাখ্যা করতে বলছে। ঠিক আছে, সেটা ব্যাখ্যা করতে বলছে, তাহলে আমরা এটা কোনটা ব্যাখ্যা করব, আমরা হচ্ছে রুই মাছের শ্বসন কীভাবে হয় সেটা ব্যাখ্যা করতে বলছে। তাহলে এই যে রুই মাছের শ্বসন কৌশল যে আমরা এখানে শিখছি না, এই যে শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ, দেখছো এখানে সিকিউ লেখা আছে। সো এই যে আমরা শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ যেই পদ্ধতিটা পড়ছিলাম একটু গল্পের মতো করে, সংকুচিত হবে, প্রসারিত হবে, পানি ঢুকবে, পানি বের হবে, জাস্ট ওই পদ্ধতিটাই একটু লিখে দেবো। ওকে, এখানে একটু আবল তাবলভাবে লিখছেন, অর্থ ইম্পর্টেন্ট, আমরা এটা ফলো করবো না, আমরা হচ্ছে বই থেকে আমি তোমাদেরকে যেটা শিখাইছি আমরা সেটা পড়বো। ওকে, আচ্ছা। তারপর দেখো কি বলছে যে উদ্দীপকে উল্লিখিত রূপালী উপাদান, রূপালী মানে কি, রূপালী চকচকে উপাদান মানে হচ্ছে আয়েশর কথা। ঠিক আছে, যে রূপালী আয়েশে আবৃত। ঠিক আছে, রূপালী আয়েশে আবৃত, তাহলে এই আয়েশের গঠন বর্ণনা করতে বলছে। আয়েশের গঠনও কিন্তু হচ্ছে আমরা বই থেকে খুব সুন্দরভাবে তোমার ব্যাখ্যা করছি, তাই না? আয়েশের গঠনও কিন্তু আমরা বই থেকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছি। হ্যাঁ, সো আয়েশের গঠনটা অ্যাকচুয়ালি কোথায় আমরা দেখি, এই যে আয়েশের গঠন। ঠিক আছে, এই যে আয়েশ, এই যে সিকিউ লেখা আছে, দেখছো প্রত্যেকটা টপিক, যেই টপিক থেকে সিকিউ আসতে পারে, অন্তত একবার হইলেও আসছে, সেই প্রত্যেকটা টপিক কিন্তু আমরা তোমাকে পয়েন্ট আউট করে দিচ্ছি। ঠিক আছে, জাস্ট তোমাকে একটু নিজে নিজে পড়তে হবে। ঠিক আছে, অনেকেই বলো যে ভাইয়া লাইভ ক্লাস যদি না হয় বা হচ্ছে অফলাইনে না পড়লে হ্যাঁ পড়া হয় না বা অনলাইনে পড়া হয় না। ঠিক আছে, অ্যাকচুয়ালি বায়োলজি জিনিসটা, ঠিক আছে, বায়োলজি জিনিসটা অনলাইনে ফুল সুন্দরভাবে পড়া সম্ভব এবং রেকর্ড ক্লাস দেখে খুব সুন্দরভাবে পড়া সম্ভব। দেখো তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো তো তুমি পড়ার সময় অনেক কিছু বুঝো না, বা তোমার এগুলো কিন্তু অ্যাকচুয়ালি অনলাইন ক্লাসে হচ্ছে তুমি অনেকটাই নাও বুঝতে পারো, তাই না? অথবা তোমাকে এগুলো অফলাইন ডাইরেক্ট বুঝাই ভালো। ঠিক, কিন্তু বায়োলজি জিনিসটা এইভাবে আমি যে তোমাকে সুন্দরভাবে বই এনে বুঝাইতেছি, প্রত্যেকটা চিত্র তোমাকে দেখাইতেছে যে কোনটার কোথায় আছে। ঠিক আছে, এটা কিন্তু অফলাইন ক্লাসে এভাবে সুন্দরভাবে দেখানো সম্ভব না, তাই না? স্যার ম্যাডাম তোমাকে একটা শিট দিয়ে দিতে পারে অথবা কি করতে পারে, হ্যাঁ জাস্ট হচ্ছে বোর্ডে আঁকিবুকি করে পড়াবে, অতটা ইফেক্টিভ না। বই থেকে এত সুন্দরভাবে তোমাকে যদি পড়াই, তাহলে তুমি যদি জাস্ট নিজে, আমরা তোমাকে তো রেকর্ড ক্লাসগুলো দিয়ে দিই সপ্তাহে 3টা, তুমি জাস্ট নিজে নিজে একটু পড়বা তাহলেই, এবং আমাদের এক্সামগুলো রেগুলার দিবা। তোমরা যারা এক্সাম দিবা না তাদেরকে কিন্তু আমরা কোর্স থেকে বের করেও দিতে পারি। ঠিক আছে, প্রপার কারণ ছাড়া যদি এক্সাম না দাও। ওকে, সো দেখো রুই মাছের আইস, হ্যাঁ এটাও কিন্তু সিকিউর টপিক পয়েন্ট আউট করা আছে। সো এই জিনিসটা আমরা পড়ছি, তাই না? হ্যাঁ, আর এই চিত্রটাও কিন্তু আমরা দেখছি। ওকে, সো এই যে রুই মাছের আইস, আমরা জাস্ট বই থেকে এই বর্ণনাটা শিখবো। ওকে, আচ্ছা। সো তারপর দেখো কি বলছে যে সরি, আচ্ছা, উদ্দীপকে উল্লিখিত পদক্ষেপ সম্পর্কে তোমার মতামত দাও। আবার সেই একই কথা যে এই সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত। ঠিক আছে, সেই একই কথা আমরা আবার লিখবো। ঠিক আছে, এখান থেকে ওই যে মাছ ধরা বন্ধ করা, কারখানা বর্জ্য, সেচ নিয়ন্ত্রণ, বাজার নিয়ন্ত্রণ, হ্যান ত্যান। ঠিক আছে, এগুলো জাস্ট আমরা একবার রিডিং করবো, তারপর তোমরা নিজেরাই বানিয়ে লিখতে পারবা, কোনো সমস্যা নাই। ওকে, তারপরে কি বলছে দেখো যে উদ্দীপকের প্রথম অঙ্গটির চিত্রসহ গঠন ব্যাখ্যা করো। প্রথম অঙ্গটা কোনটা দেখি, এই যে কানকো দিয়ে ঢাকা থাকে চিরুনির মতো। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি হবে, প্রথম অঙ্গটি। তাহলে প্রথম অঙ্গটা কি হওয়া উচিত, ফুলকা, যে কানকো দিয়ে ঢাকা থাকে, তাহলে প্রথম অঙ্গটি হচ্ছে ফুলকা। ফুলকার গঠন, এই যে চিত্রটা আমরা কিন্তু খুব সুন্দরভাবে বই থেকে শিখছি, তাহলে এটা আমরা বই থেকেই আনসার করবো। ওকে, রকিবের দেখা সাদা অঙ্গের গঠন ও গুরুত্ব বিশ্লেষণ করো। এরপরে কি বলছে দেখো, যে পৌষ্টিক নালীর উপরে সাদা বর্ণের বালিশের মতো আরেকটি অঙ্গ থাকে। তো পৌষ্টিক নালীর নিচে কোনটা থাকে, পৌষ্টিক নালীর নিচে এবং সাদা বর্ণের, এটা তাহলে কি হবে, বায়ুথলি হবে, তাই না? পৌষ্টিক নালীর নিচে থাকে, মনে আছে? পৌষ্টিক নালীর উপরে, পৌষ্টিক নালীর উপরে এবং মেরুদণ্ডের নিচে সাদা বর্ণের যে জিনিসটা থাকে সেটাই কিন্তু হচ্ছে আমাদের বায়ুথলি। তাহলে বায়ুথলির আমরা হচ্ছে যেগুলো ব্যাখ্যা করতে পারবো, তাই না? আচ্ছা, বায়ুথলি কি ব্যাখ্যা করতে বলছে দেখো, গঠন এবং গুরুত্ব, অর্থাৎ দুইটাই ব্যাখ্যা করতে বলছে। সো বায়ুথলির গঠনও আমরা জানি, বায়ুথলির গুরুত্ব আমরা জানি, যে বায়ুথলির গঠন এবং বায়ুথলির গুরুত্বটা জাস্ট বিশ্লেষণ করে দেবো। ওকে, আচ্ছা, পরেরটাতে দেখি কি বলছে যে উদ্দীপকের প্রথম প্রাণীটির উল্লিখিত চিহ্নিত চিত্র অঙ্কন করো। ঠিক আছে, অর্থাৎ রুই মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, তাকে ভেনাসার্ট বলা হয়। সো এখানে অ্যাকচুয়ালি কি বলছে তোমাকে দেখি আমরা, রুই মাছের হৃৎপিণ্ডের যে গঠন, ঠিক আছে, যে রুই মাছের হৃৎপিণ্ডে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, তাকে ভেনাসার্ট বলে, এবং প্রথম প্রাণীটির উল্লিখিত অঙ্গের চিত্র, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের হৃৎপিণ্ড যেটা আছে, যে হৃৎপিণ্ড, রুই মাছের যে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের তোমাকে গঠনটা ব্যাখ্যা করতে বলছে বা চিত্র আঁকতে বলছে। ঠিক আছে, সো এটাও কিন্তু আমরা পারি, তাই না? আমি কিন্তু বলছিলাম যে তোমাদের এই চিত্রটা শিখতে বলছিলাম, দেখছো আমি কিন্তু এই যে এই চিত্রটা শিখতে বলছিলাম একটু আগেও, কিন্তু বললাম যে তোমাদের রুই মাছের হৃৎপিণ্ড, এই চিত্রটা আমরা শিখবো, তাই না? এটা হচ্ছে সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, বালবাস আর্টেরিয়াস, ভেন্ট্রাল অ্যাওর্টা। ঠিক আছে, এই চিত্রটা কিন্তু একদম সহজ, তাই না? এই চিত্রটা আমরা শিখে ফেলবো। ওকে, আচ্ছা। সো প্রত্যেকটা জিনিসই কিন্তু বইয়ের মধ্যেই আছে। হ্যাঁ, আমরা কিন্তু গাইড থেকে পড়বো না, যেগুলো বইয়ের মধ্যে আছে আমরা বই থেকেই পড়বো। তারপর কি বলছে দেখো, কোথায়,
উদ্দীপকে উল্লিখিত প্রাণী দুটি রক্ত সংবহনের তুলনামূলক আলোচনা করো। তাহলে আরেকটা প্রাণী কি বলছে, উন্নত ধরনের হৃৎপিণ্ড এবং 4 প্রকোষ্ঠবিশিষ্ট, মানে কি মানুষের আর কি, ঠিক আছে। অর্থাৎ রুই মাছের রক্ত সংবহন এবং মানুষের রক্ত সংবহন, ঠিক আছে। রুই মাছের রক্ত সংবহন এবং মানুষের রক্ত সংবহন এই দুইটার মধ্যে পার্থক্য করতে পারছে, এটাও আমরা পারবো, ঠিক আছে। সো তাহলে এটা আমরা দেখলাম পারবো, হ্যাঁ। সো অ্যাকচুয়ালি এরপর থেকে প্রত্যেকটাও সেম। দেখো আবার সেই হচ্ছে আমাদের অঙ্গটির সচিত্র গঠন বর্ণনা করো। সচিত্র গঠন কোনটা, আমাদের যে ফুলকা, ঠিক আছে, ফুলকার গঠন ব্যাখ্যা করতে বসে। তারপর আবার সেই হচ্ছে তারপর কি বলছে দেখো, উদ্দীপকে উল্লিখিত শিক্ষকের শেষ বিবৃতি হচ্ছে শ্বসন এবং গ্যাস বিনিময়ে সাহায্য করে, ঠিক আছে। অর্থাৎ গ্যাস বিনিময়েও সাহায্য করে এবং শ্বসনে সাহায্য করে, ঠিক আছে। উদ্দীপকে উল্লিখিত শেষ বিবৃতিটি ব্যাখ্যা করো। ওকে, সো হচ্ছে দেখো ফুলকা আমাদের কীভাবে শ্বসনে সাহায্য করবে এটা, ঠিক আছে। এটা আমরা কিন্তু আগেই পড়ে আসছি, তাই না, যে শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ, ঠিক আছে। শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ যে প্রক্রিয়াটা আছে আমরা সেটা বর্ণনা করবো, ঠিক আছে। শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ তাইলেই হবে আর কি। ওই যে ব্রাঙ্গেস্টিকল পর্দা খোলা যায়, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু আমরা আগেও পড়ে আসছি, এই সিকিউরটা সেম। ওকে, তারপর দেখো এটাই পরে আমরা শেষ করবো। দেখো যে হচ্ছে অ্যাকচুয়ালি সবগুলো পড়ার দরকার নেই, সবগুলোই সেম, হ্যাঁ। উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির গঠন ব্যাখ্যা করো। এটা কি করে, ভারসাম্য রক্ষা করে এবং শ্বসনেও ভূমিকা রাখে। যেটা ভারসাম্য রক্ষা করবে, শ্বসনেও ভূমিকা রাখবে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের বায়ুথলি, তাই না। যেটা ভারসাম্য রক্ষা করবে আবার শ্বসনেও সাহায্য করবে, সেটা কি আমাদের বায়ুথলি। ওকে, এই যে আমাদের বায়ুথলি। সো বায়ুথলি গঠন তো আমরা পারবোই। তারপর আমাদের বলছে দেখো, উদ্দীপকের শীর্ষোক্ত উক্তিটির যথাযথতা বিশ্লেষণ করো। এছাড়াও রক্ত সংবহন একমুখী, তাহলে কি আমরা সেই একমুখী সংবহনটা ব্যাখ্যা করবো। যে বইয়ে যে একটা ফ্লোচার্ট দেখাইছিলাম আমরা, ঠিক আছে। বই কোন ফ্লোচার্টটা দেখাইছিলাম আমরা, মনে আছে? আবার দেখাই, আমরা হচ্ছে বইয়ে একচক্রে যে সংবহনটা আছে সেই সংবহনটাই ব্যাখ্যা করবো, যে এটা, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট আমরা এই চিত্রটা আঁকবো, চিত্রটা আঁকলেই তুমি 2 মার্ক পেয়ে যাবা, হ্যাঁ। এই ফ্লোচার্টটা আঁকার পরে এটা জাস্ট আমরা বর্ণনা করে দেবো। ওকে, সো এইটুকুই তোমাদের হচ্ছে সিকিউ থাক। আমরা হচ্ছে তোমাদেরকে এই সিকিউর পিডিএফটা দিয়ে দিব। তাহলে রুই মাছের সিকিউরটা আমরা সলভ করে ফেললাম। দেন নেক্সট ক্লাসে কিন্তু আমাদের রুই মাছ এবং হাইডার উপর এমসিকিউ এক্সাম হবে। তারপরে হচ্ছে আমরা রুই মাছ এবং হাইডার উপর সিকিউ এক্সাম নিব, ঠিক আছে। আর ঘাসফড়িং পড়ানোর পর 3টা একসাথে আমরা সিকিউ এক্সাম নিয়ে নেব। ওকে, সো আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।